জন্ম জেলা কোথায়? জন্ম জেলা আমার উত্তরবঙ্গের, রংপুর। ওকে, ঠিক আছে। আমরা শুরু করতে চাই যেখান থেকে আপনি বলতে চান, ক্রোনোলজিক্যাল স্টেপ বাই স্টেপ আমরা যাব, ছোটবেলা থেকে যেভাবে। আচ্ছা, আমি ছোটবেলা থেকেই বলতে চাই। আমার ছোটবেলা কাটে রংপুরেই। তো আমার বাবা একজন সার্ভিস হোল্ডার ছিল, গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার। তো আমরা 4 বোন, আমাদের অ্যাকচুয়ালি ভাই নাই। আচ্ছা। তো ছোটবেলা থেকে আমাদের ফ্যামিলিটা কিন্তু একটু রেস্ট্রিক্টেড, মানে আমার বাবা একটু রেস্ট্রিক্টেড, প্লাস হচ্ছে রেস্ট্রিক্টেড বলতে মানে কি বলে, মানে কনজারভেটিভ। হ্যাঁ, কনজারভেটিভ। ওকে, কনজারভেটিভ। তো আমার স্কুল কাটে রংপুরে। আমি যখন ক্লাস 1-এ ভর্তি হই তখনই আমার বাবা ট্রান্সফার হয়ে রংপুরে চলে আসে, মেইন শহরেই চলে আসে। ইভেন আমার বাবা ওইখানে হচ্ছে পরে আস্তে আস্তে ওখানে সেটেল হয়ে যায় আর কি। আচ্ছা। তো আমি রংপুরের একটা নামকরা স্কুলেই পড়ি। তো সেখানে আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম, মানে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আমি, মানে আমার মনে হয় না যে আমি কখনো সেকেন্ড হয়েছি। জি, আমি ফার্স্ট হয়েছি। এবং হচ্ছে ক্লাস 5-এর বৃত্তি পরীক্ষা আমি স্কলারশিপও পেয়েছি। ভেরি গুড। বাট এইটা যে আমি স্কলারশিপটা পাবো আমি কখনো চিন্তা করি নাই, কারণ আমার ধারণা ছিল যে মনে হয় পাবো না। কিন্তু আমার আব্বু সবসময় বলতো যে না, পাবা না কেন। তো সেক্ষেত্রে আমার আব্বুর একটা বিরাট ভূমিকা আছে। দেখা যায় তো আব্বু সারাদিন অফিস করার পর এসে আমাকে পড়াইতো। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার একটু বিরক্ত লাগতো। ছোট মানুষ ছিলাম তখন, একটু খেলতে যাইতে পারতাম না। তো আমি আম্মুকে বলতাম যে আম্মু সবাই খেলে, আমি কবে খেলতে পারবো। আর আমাদের বাসা, আমাদের আব্বুর মানে আমাদের অফিস থেকে, মানে আব্বুর অফিস থেকে আমাদের একটা কোয়ার্টার দিয়েছিল, সরকারি কোয়ার্টার। তো আমরা আমাদের ছোটবেলা ওইখানেই বেড়ে ওঠা। তো দেখা যায় তো যে আমার আরো যে 2টা ছোট ছোট বোন আছে, তারা খেলতো, আমি খেলতে পারতাম না। এই কারণে আমার নানান কমপ্লেন ছিল আমার আম্মু আব্বুর প্রতি। তারপরে এই আর কি, ওখান থেকে আমি খুব ভালো রেজাল্ট নিয়ে স্কুল শেষ করলাম। তারপরে আমি একটা গভর্নমেন্ট স্কুলে ভর্তি হইলাম। হওয়ার পর ওইখানে আমি ক্লাস, মানে এসএসসি পর্যন্ত খুব ভালোভাবেই আমার পড়াশোনা ছিল। তো এর মধ্যে নানান ধরনের প্রপোজাল পাই, যেটা হয় আর কি। তো আমার তখন কিন্তু সেই মুহূর্তে ওই ধরনের কোনো ইচ্ছা ছিল না, বোঝারও বয়সও হয় না, ইচ্ছাও ছিল না, কিন্তু আমার ভাল লাগতো, আমি খুব এনজয় করতাম। এবং প্রত্যেকটাই হচ্ছে আমি আমার আম্মুকে গিয়ে বলতাম, আম্মু জানো অমুক একটা ছেলে আজকে স্কুলে আসতে আমাকে চিঠি দিয়েছে। এবং প্রত্যেকটা চিঠি কিন্তু আমার আম্মু পড়তো। তো মানে আমার বাবাকে খুব ভয় পাইতাম, মানে যত স্কুল এসএসসি পর্যন্ত এসে আমার বাবার সাথে একটু গ্যাপ ক্রিয়েট হয়েছে, মানে একটু বড় হয়ে গেছি, তখন মনে হচ্ছিল যে একটু নিজের মতো চলবো। তো এইভাবে আমার স্কুল লাইফটা শেষ হলো। এসএসসিও আমি মোটামুটি খুব ভালো করে মানে পাশ করে গেছি, যেটা এক্সপেকটেশন ছিল সেটা হয়তো পারি নাই, বাট রেজাল্ট খুব খারাপও হয় নাই। আচ্ছা। তো এরপরে আসলো আমার মেইন পয়েন্টও না, মানে আমার কলেজ জীবন। আমি গভর্নমেন্ট সরকারি ওমেন্স কলেজে ভর্তি হইলাম। ওখানেও ভর্তি হওয়ার পরে এই যে এখান থেকে কিন্তু আমার বাবার সাথে আমার আরো একটু বেশি গ্যাপ ক্রিয়েট হইল। এটার কারণ আছে কি? কারণ আছে বলতে, এই যে মানে আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম, আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করছি। তো আমি খুব ভালো একটা স্কুলে চান্স পাইছিলাম। আনফরচুনেটলি আমি সায়েন্সে চান্স পাই নাই, আমি আর্টসে চান্স পাইছি। কিন্তু আমার আব্বুর খুব ইচ্ছা ছিল আমার একটা মেয়ে ডাক্তার হবে। ও এর মধ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে আমার বড় আপুর কিন্তু ক্লাস 9-এ কি 10-এ বিয়ে হয়ে গেছে, কারণ আমার বড় আপু খুব সুন্দরী ছিল। মানে এত পরিমাণ ছেলেদের অত্যাচার ছিল আমাদের, হ্যাঁ ফ্যামিলি থেকে দিয়ে দিয়েছে। কিন্তু আমার বড় আপু মানে বিয়ের পরে কিন্তু সে কিন্তু মাস্টার্স কমপ্লিট করছে। আমার দুলাভাই বাইরে ছিল। তো এর মধ্যে আমি, বড় আপু তো শ্বশুর বাড়িতে চলে গেছে, ওখান থেকে পড়াশোনা, তো সে তার মতো আর কি সংসার জীবন করতেছে। তো আব্বু এখন চিন্তা করতেছে আমার একটা মেয়েকে তো আমি অনেক তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিছি, আর ওই মেয়েটার থেকে আমার এই মেয়েটা অনেক ভালো, পড়ালেখায় অনেক ভালো, বাকি 2টা তো এখনো ছোট ছোট। তো আব্বুর এটা ছিল যে তুমি সায়েন্স নাও। এখন আমার কথা হলো যে আমি খুব ভালো একটা স্কুলে চান্স পাইছি, মানে আমি ওই স্কুলটা ছাড়তে চাইতেছিলাম না। সায়েন্স আর কোনো ফ্যাক্ট না, কিন্তু আব্বু এটা নিয়ে খুব একটু রিয়াক্ট করছে। আমি আর আম্মু অলমোস্ট ভর্তি হইতেও গিয়েছিলাম ওই স্কুলে। ঠিক যে টাইমে আমি ফর্মটা ফিল আপ করবো, ওই টাইমে আব্বু ফোন দিয়ে আম্মুকে বলছে যে না, আমি ওখানে পড়াবো না, তুমি ওকে নিয়ে আসো। আর ছোটবেলা থেকে আমরা যেটা দেখতাম যে আব্বু একটু খুব রাগী, আব্বু যেটা বলতো আম্মু সেটাই করতো, আর আমরা সেটাই করতাম। তো আম্মু আমাকে বললো যে যাই হোক
তোমার বাবা যেটা চাইতেছে সেটাও তো খারাপ না, তুমি একটু চেষ্টা করো, পাবা। কিন্তু আমার কেন জানি ভাইয়া তখন হয়েছিল যে আমি হয়তো সায়েন্সটা নিয়ে পড়তে পারবো না। কেন জানি আমার মনে হয়েছে যে আমি হয়তো এসএসসিটা যে পরিমাণ একটা রেজাল্ট আমার আশা ছিল সেটা হয় নাই, আমি মনে হয় সায়েন্সটা পারবো না। আমি আম্মু আব্বুকে কাউকেই বুঝাইতে পারিনি। আচ্ছা। তো আব্বু আমাকে কি করলো, নিয়ে আসলো ওখান থেকে। নিয়ে আসার পর আমি সায়েন্সে ভর্তি হইলাম। এক পর্ব খুব জোর করেই ভর্তি হইলাম। আচ্ছা। আমার মনটা ওইখানে একটু ভেঙে যায় যে আমাকে চাপাই দিল। যাই হোক, বাসা থেকে ক্লাস করতেছিলাম। বাসা থেকে ক্লাস করতে আমার একটু অসুবিধা হচ্ছিল, কারণ কলেজটা একটু অনেক দূরে ছিল। একটা সময় আমি আব্বুকে গিয়ে বললাম, আব্বু আমার বাসা থেকে কলেজটায় যেতে অনেক সমস্যা হয়, তো আমি যদি একটা হোস্টেলে উঠি। আমাদের কলেজে হোস্টেল ছিল। তখন কি সেটা রংপুরে? জি ভাইয়া, রংপুরে। তো আব্বু বলছে যে না, কি এমন অসুবিধা হয়, আমি তো তোমাকে প্রতিদিন বাইকে করে নামাই দিই। আচ্ছা। তা আমি বলছি, আব্বু প্রতিদিন বাইকে করে নামাই দিলে অনেক সময় হয় কি ক্লাসটা যেতে লেট হয়ে যায়, আর বাসায় আসতে আসতে আমারও খুব টায়ার্ড লাগে, পরে আর মানে রাতে বেশিক্ষণ আমি পড়তে পারি না, ঘুমাই যাই। তো এরকম করে 6 মাস আমি বাসা থেকেই ক্লাস করছি। 6 মাস পরে আমাদের এমনি একটা পরীক্ষা হয়। সে পরীক্ষাটার মধ্যে আমি খুব একটা ভালো রেজাল্ট করতে পারি নাই। তখনও কিন্তু আমাদের রেজিস্ট্রেশন হয় নাই। তো সেখানে আমি কেমিস্ট্রি, এটা আমার মাথায় কিছুই ঢুকতো না। অন্যান্য সাবজেক্ট আমার কোনো প্রবলেম নেই, কিন্তু হ্যাঁ, কেমিস্ট্রিটা আমার মাথায় ঢুকতো না। আমি 6 মাস ক্লাস করার পর আব্বুকে বলছি, আব্বু এখনো তো রেজিস্ট্রেশন হয় নাই, আমি কিন্তু চাইলে চেঞ্জ করতে পারি, কারণ আমার মনে হয় যে আমার কেমিস্ট্রিটা একদমই মাথায় ঢুকতেছে না। তো আব্বু বলতেছে, না না সমস্যা নেই, আমি আরো 2টা মাস্টারের জায়গায় আরো 3টা মাস্টার রাখবো। মানে ওনার মেন পয়েন্টটা ছিল আমাকে ডাক্তার বানাবে, যেভাবেই হোক। তো এরকম করে আমি আব্বুকে বুঝাইতে পারলাম না। আমি রেজাল্ট ওইদিকে খুব একটা ভালো হইলো না, হোস্টেলে চলে গেলাম। হোস্টেলে সিট পাইতে অনেক কষ্ট করতে হয়েছে, কারণ অলমোস্ট তখন ফুল, কোনো রুম পাই নাই। তখন আমার ওই হোস্টেলের একজন আমার রিলেটিভ ছিল, আমার সম্পর্কে মামা হয়। আব্বু ওনার সাথে কথা বললো যে আমার মেয়ের তো এরকম আসতে খুব অসুবিধা হয়, আপনি যদি একটা ব্যবস্থা করেন। পরে আব্বুকে বললো যে ভাই, এই মুহূর্তে তো আমরা কোনো রুম দিতে পারবো না, তবে গণরুমে ওকে একটা মানে সিট দিতে পারবো। যখন কোনো একটা রুম খালি হয়ে যাবে, কোনো একটা মেয়ে চলে যাবে, তখন আমরা তাকে সেখানে শিফট করতে পারবো। তো প্রথমে কিন্তু খুব ভালো লাগতেছিল যে হোস্টেলে আসবো, একটু স্বাধীন জীবন, হ্যাঁ খুবই ভালো লাগতেছিল। কিন্তু যেদিন আব্বু আম্মু আমাকে মানে হোস্টেলে নিয়ে আসার পর আব্বু আম্মু যখন চলে গেল, তখন না মনের ভিতরে একটা মানে বাবা মা যে নাই, থাকবে না কাছে, এটা ফিল করে আমার খুব কান্না পাইলো। পরে আব্বু বললো যে আচ্ছা তুমি কান্নাকাটি করো না, আমার তো অফিস এদিকেই, আমি যাওয়ার সময় একবার দেখা করে যাব। আর আম্মু তো জানেনি ভাইয়া মায়েরা কি হয়। পরে আব্বুকে বলতেছিল যে মেয়েটাকে জোর না করলেও পারতা। যাই হোক, হোস্টেল জীবন আসলাম। 1 সপ্তাহ খুব খারাপ লাগছে, অ্যাডজাস্ট করতেও খুব কষ্ট হয়েছে, কিন্তু খুব একটা সমস্যা হয় নাই আমার, কারণ আমি আমার স্কুলের কিছু পরিচিত ফ্রেন্ড পাইছি। তো যে কারণে, এবং ওরা মোটামুটি আমার খুব ক্লোজই ছিল, যে কারণে আমার অ্যাডজাস্ট করতে সমস্যা হয় নাই। তো এইভাবে হোস্টেল জীবন কাটতেছিল। একটা পর্যায়ে গিয়ে আমি একটা রুম পাই, এবং ভাই আমার কপালটা এত ভালো, আমি যে রুমটা পাই সেখানে আমার ওই স্কুলের বান্ধবীরাই ছিল। 2 জন ছিল, আর 2 জন, আর একটা মেয়ে ছিল, সে আমাদের স্কুলের না, বাট ওর সাথেও কেন জানি মানে ওই একদিনেই খুব তাড়াতাড়ি আমরা ফ্রি হয়ে গেলাম। হ্যাঁ, তো এরপরে হোস্টেল জীবন খুব মানে ভালোভাবে কাটতেছিল, হাসি কান্না দুষ্টামি, প্রচুর দুষ্টামি করতাম আমি আমার মনে আছে আমি দুষ্টামির জন্য ম্যাডামের মাইরও খাইছি কলেজে পড়ি। তো আবার পড়াশোনা তখন একটু মানে আমি ফিল করতে পারতেছিলাম যে একটু পড়াশোনার বাইরে থেকে আমি চলে যাচ্ছি, কিন্তু ওই যে ছাড়া একটা জীবন পাইছি না, এতদিন তো বাধা ছিলাম এটাতে, ফ্রেন্ডদের সাথে গল্প মজা দুষ্টামি যেটা বলে, এটার কারণে। আর আমার নামে প্রতিদিনই কমপ্লেন ছিল হোস্টেল সুপার, মানে হোস্টেল সুপার ম্যাডাম ছিল, তো ওনাকে আমরা খুব ভয় পাইতাম, মানে উনি আসা মানে ভাই একটা আতঙ্ক। তারপর এইভাবে আমার এসএসসি রেজাল্ট ফার্স্ট টাইমে একটু খারাপ হইলো। এইচএসসি অর এসএসসি? না এইচএসসি, ইন্টারমিডিয়েট। প্রথম আমার খারাপ হয়ে গেল, আমি রেজাল্ট
বের হইলো, তখন আমি মানে বোর্ড পরীক্ষা খারাপ করলেন, বোর্ড পরীক্ষায় খারাপ আপনি হয়েছে। সেকেন্ড টাইম আবার দিয়েছেন? হ্যাঁ, সেকেন্ড টাইমে আমি আবার দিয়েছি। ওই রেজাল্টটা খারাপ যখনই হইলো তখনই মানে আব্বুর সাথে আবার আরো দূরত্ব বেড়ে গেল। ও, কারণ ওকে। আমার থেকে আমার বাবা বেশি কষ্ট পাইছে। হুম। কারণ আমার বাবার খুব ইচ্ছা ছিল যে আমি যদি পাশও করতাম, বাবা যেভাবেই হোক আমাকে মেডিকেলে পড়াইতো, আচ্ছা আচ্ছা, প্রাইভেট হলেও। প্রাইভেটে হলো। এবং রেজাল্ট যখন আসলো, আমরা রেজাল্ট শিট পাওয়ার কিছুদিন পর আমার মার্কশিটটা পাই না, তখন দেখা গেল যে আমি সায়েন্সে মানে সায়েন্সের যে সাবজেক্টটা কেমিস্ট্রি, ওই chemistry? ফেল করছি। হ্যাঁ, বাকিগুলো আমার মোটামুটি ভালোই ছিল। তো আব্বু ডিসিশন নিল আমাকে কেমিস্ট্রিতে আবারই পরীক্ষা দেওয়া হবে। আমি আব্বুকে তখন বলছি, না আব্বু, তাহলে আমি আর পড়াশোনাই করব না, কারণ আমার মাথায় ঢোকে না। আমার যদি না ঢোকে, আমি নিতেই পারতেছি না, তাহলে আমি কিভাবে পড়বো। তখন যাই হোক, আমার আম্মু অনেক বুঝাইলো, আম্মু খুব সাপোর্ট করছে, এখনো আম্মু খুবই সাপোর্ট করে আমাকে। আম্মুর সাপোর্ট করার পর আব্বু একটা সময় বুঝলো, কিন্তু আব্বুর মন থেকে ওটা আসলো না। যাই হোক, আমি পরের বার নতুন করে আবার ভর্তি হইলাম। হিউম্যানিটিস? হিউম্যানিটিস না ভাই, আমি কমার্সে ভর্তি হইলাম। আচ্ছা। তখন আব্বু বললো, ঠিক আছে হিউম্যানিটিস না, কমার্সে তুমি ভর্তি হও। কমার্সে ভর্তি হইলাম। যাই হোক, কমার্সের রেজাল্টও আমার খুবই ভালো হইলো। খুব ভালো বলতে মোটামুটি ভালো। তারপরে এখন ভার্সিটি পরীক্ষা, অনেকগুলো ভার্সিটির পরীক্ষা দিয়েছি, কিন্তু আমি চান্স পাইনি। ঢাকা ভার্সিটিতে আমি ইংলিশে ফেল করছি, নাহলে আমার অনেক ভালো স্কোর ছিল, ইংলিশে ফেল না করলে আমার মনে হয়ে যাইতো। এইটাতেও আব্বু বড় একটা ধাক্কা খাইল। তারপরে আমি তখন চিন্তা আসলো, আমার সব ফ্রেন্ডরা ঢাকায় ভর্তি হইতেছে, আমি ঢাকায় ভর্তি হব। আব্বুর আগে বললো, আমি তোমাকে আর ঢাকা টাকা কোনো কিছু নেই না, রংপুরে আমাদের এখানে অনেক মানে রংপুরে আমাদের এখানে ভার্সিটিও আছে, যেটা রোকেয়া বিশ্ববিদ্যালয় এখন হয়েছে, আর খুব ভালো একটা নাম করা জাতীয় বিশ্ববিদ্যালয় আছে। তো বললো যে এই দুইটার মধ্যে তোমাকে আমি একটা ভর্তি করাই দেবো। কিন্তু আমার ওই যে ঢাকায় আসবো আমি, সব ফ্রেন্ডরা ঢাকায় গেছে, ওরা সবাই ঢাকা থেকে বাসায় আসবে, আমার সাথে দেখা হবে, আমি এখানে এখনো পড়ে আছি। কারণ মানে এমনও স্টুডেন্ট ঢাকায় ভর্তি হয়েছে, আমার কাছে ওইটাই মাথার মধ্যে ঢুকছে যে তারা আমার থেকে মানে অনেক খারাপ স্টুডেন্ট ছিল, আমি তো ভালো ছিলাম, আমি কেন ঢাকায় পড়বো না। সে এসে বলবে আমি হচ্ছে ঢাকায় পড়ি, আমার এটা কেমন লাগবে না? এই একটা জেদ থেকে আব্বুর আমার জেদের কাছে পারলো না। আর আব্বু বলছে, ঠিক আছে আমি ঢাকায় তোমাকে ভর্তি করাই দিই। তো আমার এক ভাইয়া তখন মার্চেন্টাইজিংয়ে পড়াশোনা করে শান্তমরিয়ামে, ভাইয়ের সাথে কথা বললো। আমাদের ঢাকায় তখন মোটামুটি রিলেটিভ থাকলেও মানে ওই রকম কারোর সাথে তেমন কোনো আমাদের যোগাযোগ ছিল না। আমার ওই ভাইয়া ছিল আমার মেজো মামার ছেলে। তো আব্বু ভাইয়ার সাথে কথা বললো। তো ভাইয়া আমাকে বললো, আচ্ছা ঠিক আছে, মানে আব্বুকে বললো যে ঠিক আছে ফুপা, আপনি তাহলে ওকে নিয়ে আসেন, আমি দেখি এখানে ফর্ম। তো আমার আবার ইচ্ছা ছিল ফ্যাশন ডিজাইনিংয়ে পড়বো। শান্তমরিয়াম? শান্তমরিয়াম। ওকে। তো শান্তমরিয়াম ফ্যাশন ডিজাইনিংয়ে পড়বো। আব্বু এটাতে রাজি হইলো যে আচ্ছা ঠিক আছে পড়ো, এখন আমি তোমাকে কোনোটাই বাধা দেবো না, তোমার যা ভাল লাগে তুমি পড়ো, কারণ ইউ আর আউট অফ মাই ট্র্যাক। হ্যাঁ। পরে ফ্যাশন ডিজাইনিংয়ে পড়বো, এই একটা খুবই মানে এক্সাইটেড। আমি ঢাকায় আসলাম, যেদিন আমি ভর্তি হব ওই দিন আমি ফর্ম ফিল আপ করবো, ঠিক ওই মুহূর্তে আবার আমার বাধা। আমার ওই ভাই আমার বাবাকে বুঝাইলো, না না ফ্যাশন ডিজাইনিংয়ে মেয়েরা পড়ে না, তো মেয়েরা উচ্ছৃঙ্খল মানে খুবই অধ্যত টাইপের হয়, তো হচ্ছে দরকার নেই, ওকে বিবিএতে ভর্তি করাই দেন। এই যে আমার বাবার মাথায় ওখানে ঢুকাইলো। আমার বাবা চিন্তা করলো, তাই তো আমাকে ছাড়া ফ্যামিলি ছাড়া থাকবে যদি আমার মেয়েটা এরকম হয়ে যায়। তো আমাকে ওইখানেই আব্বু আবার বললো যে না, ফ্যাশন ডিজাইনিংয়ে পড়া যাবে না, তুমি এটাতেই ভর্তি হও, না হলে তুমি আমার সাথে চলো। কি আর করার, ভার্সিটিতে ভর্তি হইলাম। প্রথম ক্লাস সব কিছুই মিলে খুবই ভালো লাগলো। তো আমাদের ভার্সিটিতে হয়েছে কি ভাইয়া, একটা আমার 5 জনের একটা গ্রুপ হয়েছে। আর আমার না ছোটবেলা থেকে একটা খুব মানে কি বলবো, আমি মেয়েদের সাথে খুব কম মিশতাম, জানি না কেন। মানে আমার ছেলে ফ্রেন্ড ছিল প্রচুর, ছেলেদের সাথে আমি কমফোর্ট, এটা হয় ন্যাচারালি, যার যেটা ভালো লাগে। তো আমার ওই গ্রুপের মধ্যেও দেখা গেছে যে হচ্ছে মানে আমি আর আমার একটা বান্ধবী আর বাকি 3টা ছেলে, মানে দেখ খুবই ভালো একটা আমাদের বন্ডিং হইলো। তো এরকম চলতেছে। এদিকে হচ্ছে মানে ফ্যামিলি থেকে আমার বাবা ওই যে মন খারাপ করার পর আমার সাথে একটু কম কথা বলে, তারপরে জোর করে ঢাকায় আসছি, কিন্তু আমাকে সাপোর্ট করছে পড়াশোনা। আমার পড়াশোনার খোঁজ খবর আমার বাবা ভার্সিটি পর্যন্ত নিছে, যে কারণে হয়তো আমি পাশ করে গেছি বা মানে এত দূর আগাইতে পারছি। তো আমি ভার্সিটি লাইফে ফাঁকি দিতে পারিনি, কোনো স্কোপ ছিল না। বাবা রংপুরে থাকলেও দেখা যেত যে আমাকে ওইখান থেকে কন্ট্রোল করতো। আমাকে ফোন দিছে একটা, জাস্ট খুব নর্মাল। আপনি শান্তমরিয়ামে যখন পড়তেন তখন থাকতেন কোথায়? আমি তখন তখন না, ফার্স্ট টাইমে আমি হচ্ছে আপনার হোস্টেলে উঠছিলাম,
কিন্তু আমার 6 মাস পরে তখন তো আমি নতুন ঢাকায়, আর আমি কিছু বুঝিও নাই। আমার পানিতে একটা প্রবলেম হয়েছিল, যেটা হয় আর কি সাধারণত ঢাকায় আসলে। শুধু জন্ডিস না, আমার অনেকগুলো রোগ হয়েছে। তো আমার টাইফয়েড মানে হলো, এবং এত খারাপ অবস্থা, আমি আইসিইউতে ছিলাম। আচ্ছা। তো এরপরে আব্বু চিন্তা করলো যে তাহলে ওকে আর হোস্টেলে দেওয়া যাবে না। আর তখন আব্বু বললো তাহলে কি করবা, তুমি কি আসবা? আমি বলছি না আব্বু, আমি আসবো না, আমি এখানেই পড়বো। তো আব্বু বললো যে আমরা তো অনেক দূরে, চাইলেও তো যেতে পারি না। আর তোমার আমার এর মধ্যে বলি, আমার তখন একটা ছোট বোন, খুবই ছোট, আপনার 4-5 বছর, আর আমার ছোটটা তখন স্কুলে পড়ে, ক্লাস 9 কি 10 পড়ে। তো দুইটাই ছোট ছোট মোটামুটি। এখন এই দুইটাকে ছেড়ে তো আম্মুর ঢাকায় এসে থাকা সম্ভব না। পরে আম্মু বললো যে তাহলে এক কাজ করি, ওকে একটা সাবলেটে তুলে দেই, কারণ যদি ম্যাচ করে থাকে আমি গিয়ে ওখানে অনেকদিন স্টে করতে পারবো না। তারপরে আমি উত্তরায় ছিলাম ভাইয়া, উত্তরায় একটা বাসায় আমি সাবলেট ছিলাম। তো আম্মু দেখা যেত আমাকে ঢাকায় 6 মাস, বাড়িতে 6 মাস, এরকম করে করে আমার আম্মু থাকা শুরু করলো। আপনার এখানে 6 মাস, বাড়িতে 6 মাস? বাড়িতে 6 মাস, হ্যাঁ। এর মধ্যে হইলো তখন আমি আমার 4th সেমিস্টার, 3rd সেমিস্টার শেষে 4th সেমিস্টারে উঠছি। তো এর মধ্যে আমাকে আমার আব্বু একটা মোবাইল কিনে দিয়েছিল। আচ্ছা, এই প্রথম মোবাইল, এই প্রথম বলতে আমার এই প্রথম অ্যান্ড্রয়েড যে মোবাইল, আপনার স্যামসাং একটা মোবাইল কিনে দেয়। এরপরে তো আমি সবাই চিন্তা করলাম যে আমার এতদিন ছোট মোবাইল ছিল, আমি তো ফেসবুক ইউজ করতে পারতাম না। তো আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলি। ফেসবুক অ্যাকাউন্ট খোলার পর ওই নানান ধরনের মানে ফ্রেন্ডদের সাথে গল্প আড্ডা, এটা সেটা। কিন্তু এর মধ্যে আমি যতই দুষ্টামি করি না কেন, পড়াশোনাটা করতাম। মানে আমি যে 1 ঘন্টায় পড়তাম, আমি 1 ঘন্টা পড়াশোনাই করতাম। মানে সবার সাথে আড্ডা, আমাদের একটা গ্রুপও হইলো ভার্সিটির। তো এখানে মজা টজা, তো সবকিছু মিলেই মানে ভালো একটা সময়, ভালো মানে আমার মনে হয় সব থেকে বেস্ট সময় আমার ভার্সিটি। হ্যাঁ, 3rd সেমিস্টারে তখন আপনি? হ্যাঁ, 3rd সেমিস্টারে। 3rd সেমিস্টার শেষ হয়ে 4th সেমিস্টারে আমি উঠবো। এর মধ্যে ফেসবুক আমার 3rd সেমিস্টারের পরীক্ষা, আমার ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে, আমি বাড়িতে গিয়েছি। তো আমার যতটুকু মনে পড়ে, ওটা একদম আমাদের রংপুরে তো অনেক শীত, ডিসেম্বর মাসটা প্রচন্ড শীতের টাইম। তো ওই আমি তখন বাড়িতেই ছিলাম, পরীক্ষা শেষ হয়েছে, বাড়িতেই ছিলাম। তো এর মধ্যে ফেসবুকে অনেকদিন পর মানে ওই যে ঘাটাঘাটি করতে করতে একটা মেসেজে গিয়ে আমার চোখ আটকাইছে। এখানে একটু কথা বলি ভাইয়া, সেটা হচ্ছে যে মানে আমি স্কুল লাইফ বলেন, কলেজ লাইফ বলেন, ভার্সিটি লাইফ বলেন, মানে আমার ছোট থেকে একটা না জিনিস কাজ করতো। মানে আমাকে অনেকে প্রপোজ করছে, অনেক ছেলেরা করছে, কিন্তু এই যে প্রেম যে বিষয়টা, প্রেম করব মানে এই জিনিসটা না সিরিয়াসলি মানে একটা রিলেশনশিপে যাব, এই জিনিসটা আমার তখনও পর্যন্ত আসতো না। আর আমার ছোটবেলায় থেকে একটা জিনিস ছিল, না আমি কেন মানে একই ক্লাসের ছেলেদের সাথে প্রেম করব, কেন আমি অন্য মানে বড় ভাইদের সাথে প্রেম করব। আমার না ছোটবেলা থেকে আমি জানি না, মাথায় একটা জিনিস ঘুরতো, আমার থেকে 10-12 বছরে বড় হবে এরকম কেউ আমাকে প্রপোজ করলে আমি এদের সাথে প্রেম করব। মানে এরকম একটা আমার ছিল, জানি না কেন। তো বাসায় ওই টাইমটায় কোনো কাজ নেই, পরীক্ষা টরীক্ষা শেষ হয়েছে। আর তখন ওই টাইমটা আমাদের বাসায় আবার খুব মানে সব আত্মীয় স্বজন ছিল বলতে আমার বড় বোন আসছে অনেকদিন পর। মানে এটা নিয়ে পুরো একটা মানে বাসার একটা খুব ভালো মোমেন্ট ছিল। তারপরে তো আমি একদিন শুয়ে আছি দুপুরবেলা, হঠাৎ করে আমার একটা মেসেজটা অনেক দিন আগে পাঠাইছে, আমি এটা খেয়াল করি নাই। আমার এখনো মনে আছে 25 তারিখ হবে, কেউ একজন, তখন চেনেন না আপনি? হ্যাঁ, চিনি না। সে আমাকে একটা মেসেজ দিছে, সে ডিরেক্ট এইভাবে বলছে, তোমাকে আমার ভাল লাগে, আমি তোমার সাথে রিলেশন করব, তুমি যদি রাজি থাকো আমাকে ইয়েস বলো, না থাকলে এই পর্যন্ত স্টপ। এটা কি ফেসবুকের ইনবক্স করেছে? ফেসবুকে ইনবক্স করেছে। চিনতেন আপনি আইডি দেখে? চেনা গেল ছেলেটাকে নাকি? না, আমি তখন খেয়াল করিনি আইডিটা। আমি না ওই রকম একটা মেসেজ দেখে মানে আমার খটকা লেগেছে, যে কে, মানে খটকা থেকে আমার বেশি একটা ইন্টারেস্ট লেগেছে। মানে কেন লেগেছে, যে সে একদম আমাকে ডিরেক্ট বলছে। তো আমি কিছুক্ষণ চিন্তা করছিলাম ওইটা নিয়ে, চিন্তা করে কি রিপ্লাই দেবো। আমি ভাবলাম যে না থাক, এরকম কতজনে কি দেয়, রিপ্লাই দেবো না। তো আমি ওই দিন আর রিপ্লাই দেই নাই, কিন্তু আমার মাথার মধ্যে কিন্তু ওই জিনিসটা আছে।
কে কে কে, না একটু আমি দেখতেই তো পারি। একদিন পর আমি ফেসবুকে মানে তার চিন্তা মানে প্রোফাইলটা গিয়ে আমি ভালো করে দেখতেছিলাম। তো দেখতে মানে প্রথম প্রোফাইল পিকচারটা দেখেই না আমার চোখটা আটকে গেছে। মানে আর আমি বলি আমার খুব লম্বা ছেলেদের প্রতি একটা উইক কাজ করে। ওকে ওকে। ছেলেটা না খুব লম্বা, ওকে। মানে খুব স্মার্ট, যা হয় কি ছেলেরা স্মার্ট, মেয়েরা যেরকম একটা ছেলে পছন্দ করে আর কি, পছন্দ হ্যাঁ। করে, মানে তাদের হচ্ছে স্বপ্নের নায়ক থাকে না, যে মানে স্বপ্নের একটা চিন্তা করে যে এরকম হবে ওরকম হবে, ঠিক ওরকমই ছিল। তো আমার না দেখে খুব ভালো লাগতেছিল। পর আমি স্ক্রল করে করে আপনার হচ্ছে প্রত্যেকটা ছবি দেখছি, দেখার পরে আমি কোনো রিপ্লাই দেই নাই। আমার ভালো লাগছে কিন্তু আমি রিপ্লাই দেই নাই। আমি বলছি দেখি কি করে। ঠিক তার একদিন পরে ছেলেটা দেখি আমাকে আবার টেক্সট করছে, কি ব্যাপার তুমি কিছু জানাইলা না? তখন আমি রিপ্লাই দিয়েছি যে আপনি কি আমার সম্পর্কে জানেন না আপনি আমাকে দেখছেন? তো বলছে যে আমি তোমার সম্পর্কে জানি না কিন্তু তোমাকে আমি দেখেছি, দেখেই আমার ভালো লেগেছে। আচ্ছা। তো এরপরে আমি মেসেঞ্জারে বেশ কিছুদিন কথা টথা হয়েছে, বেশ কিছুদিনও না, আপনার 25 তারিখেও পাঠাইছে আর 31 তারিখে গিয়ে মানে ওর সাথে আমার কথা হয়েছে, ফার্স্ট ফোনে কথা হয়েছে। এই কয়দিন শুধু আমাদের মানে মেসেজিং এ কথা হইতো। ও আমাকে নাম্বার দিছে, দিয়ে বলছে যে তোমার মন চাইলে তুমি আমাকে ফোন দিও। এর মধ্যে ছেলেটা সম্পর্কে আমি জেনে নিছি যে সে কোথায় থাকে, তার বাসা ঢাকা। সে তখন একটা কোম্পানিতে জব করে, পড়াশোনা শেষ হয়ে গেছে। মানে তার কথা শুনে আমার মনে হলো, মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড শুনে মনে হলো যে ভালো। তারপরে এই তো একটু একটু করে ভালো লাগা। আপনি জিজ্ঞেস করলেন না ওকে যে ও আপনাকে জানলো কিভাবে? হ্যাঁ আমি জিজ্ঞেস করছি, তো আমাকে বলছে যে তোমাকে আমি একবার দেখেছিলাম, একটা বিয়েতে আমি দেখেছিলাম, ওনার এক বন্ধুর বিয়েতে সে আমাকে দেখেছিল। তো আসলে বন্ধুর বিয়েতে বলতে আমার এক বান্ধবী ছিল, মানে খুব ক্লোজ না, বাট আমাদেরই ভার্সিটির। তো ওর বন্ধুর সাথে আমার ওই বান্ধবীটার বিয়ে হয়েছে, তো আমি সেই বিয়েতে অ্যাটেন্ড করছিলাম। আচ্ছা। তো এর পরে আর কি সেটা আমি জানতে পাই। যাই হোক, সে হয়তো তার কাছ থেকে শুনেই আমার ফেসবুক আইডিটা নিয়ে বা আমার ওই বান্ধবীর সাথে আপনাকে নক করেছে। তারপরে ওর সাথে আমার প্রথম দেখা হয়। মানে প্রথম 3-4-5 মাস খুব ভালো একটা সময় কাটছে, মানে ও খুব টেক কেয়ার করে ইয়ে করে। আমার কাছে মনে হচ্ছিল যে তখন খুব ভালো লাগতো, আবার একটা সময় খুব বন্দিও লাগতো, কারণ প্রত্যেকটা কাজে সে ইন্টারফেয়ার করতো। মানে এখানে গেলে তাকে বলে যেতে হবে, ওখানে গেলে বলে যেতে হবে, মোবাইল কেন, এটা মানে যা হয় আর কি। তো একটা পর্যায়ে সে আমাকে কিছু ইশারা ইঙ্গিতে বুঝাইতে চাইলো যে তার মানে একটা কিছু দরকার বা যে ব্যাপারটা। তখন আমি ওকে বুঝাইলাম যে দেখো আমি খুব প্রত্যন্ত একটা অঞ্চল থেকে উঠে আসছি, আমি এইভাবে বড় হই নাই, তোমাকে আমার ভালো লেগেছিল, আমার মনে হয়েছিল যে তোমার সাথে আমার রিলেশন একটা ক্রিয়েট করা যায়, এবং তুমিও সিরিয়াস আমিও সিরিয়াস ছিলাম। তো ব্যাপারটা হচ্ছে, তো তুমি যেটা করতে চাচ্ছ সেটা এই মুহূর্তে সম্ভব না, আমি খুবই একটা কনজারভেটিভ ফ্যামিলি থেকে উঠে আসছি, তো আমাদের যদি মানে যা হবে বিয়ের পর। কিন্তু সে তখন ঠিক আছে, ওকে আমি তোমাকে একটু পরীক্ষা করলাম, দেখি এখনকার মেয়েরা অনেকে হয়, এইভাবে সে আমার ব্রেন ওয়াশ মানে করতো। সব থেকে ব্যাপার যেটা ভাই আমার জন্য খুবই একটা মানে শকিং একটা ব্যাপার, সেটা হচ্ছে যে ওর সাথে আমার ব্রেকআপ হওয়ার কারণটা হলো, আমার যে খুব ভালো ফ্রেন্ড ছিল সামহাউ সে তার সাথে কোনো একটা ভাবে কানেক্ট হয়ে যায়। আচ্ছা। কানেক্ট হওয়ার পর তাদের মধ্যে একটা রিলেশন ক্রিয়েট হয়, যেটা আমি জানতাম না। মানে মানে সে আমাকে বুঝতে দেয়নি, মানে হয় না যে অন্যদিকে ডাইভার্ট হয়ে গেলে আমার দিক থেকে সরে আসা বা একটু সময় কম দেওয়া, মানে আমি কোনোভাবেই বুঝতে পারিনি। তো একদিন যখন ব্যাপারটা আমার সামনে চলে আসলো, খুব বাজেভাবেই সামনে চলে আসছে, তখন আমার অবস্থাটা এতটাই খারাপ ছিল, আমি ওকে মানে তখন ওর প্রতি আমার এত একটা ব্যাড ইমপ্রেশন যেটা বলেন, মানে এত একটা খারাপ অনুভূতি তৈরি হইলো যে আমি ওকে যে জিজ্ঞাসা করব সে রুচিটাও আমার হয়নি। মানে আমার কাছে মনে হলো যে এটাই কি লাইফের একটা পার্ট, এটার জন্য কি মানে এত বড় একটা মানে সে আমাকে কষ্ট দেবে। ওই যে ওইখান থেকে আমার মাথার মধ্যে একটা ঢুকছে যে এটাই বুঝি লাইফের একটা পার্ট, ভালোবাসা কিছু না।
আমার তো কোনো কমতি ছিল না, কিসে কমতি, এটাই আমার সবসময় মনে হইতো। আচ্ছা, তো এরপরে যাই হোক, সে অনেকবার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল। আমার ওইখান থেকে ওই দিনের পর থেকে একদমই টোটালি ক্লোজ। এরপরে আমার মাঝখানে খুব বাজে একটা অবস্থায় গিয়েছিল, কারণ রিলেশন ব্রেকআপ হয়ে গেছে, একটা এতদিনের অভ্যাস আমার এই একটা ঘটনাকে কেন্দ্র করে আপনার রিলেশনশিপ ব্রেকআপের দিকে চলে গেল। চলে গেছে। ওকে, তো তখন আমি চিন্তা করলাম, না আমি আর কোনো রিলেশনশিপেই জড়াবো না, আমার এসবের দরকার নাই, আমি পড়াশোনা করি। আচ্ছা, বাট এটা নিয়ে আপনার মধ্যে মেন্টালি কোনো ইফেক্ট তৈরি হলো না? মেন্টালি ইফেক্ট তৈরি হয়েছিল, কিন্তু তখন আমার ফ্রেন্ড আমাকে খুব সাপোর্ট দিছে যে তুমি পড়াশোনায় মনোযোগ দাও, অন্য কোনো মানে কাজকর্মে বেশি বেশি করে তুমি ইয়া করো, ফোকাস করো, পড়াশোনাটা করো। ওকে, তারপরে আমার সব থেকে, আমি আম্মুর কথা না বললেই হয় না, আম্মু আমাকে খুবই সাপোর্ট করছে। ওকে, বাট আপনি শেয়ার করেছিলেন সবার সঙ্গে যে হ্যাঁ, আমার আমি এরকম আমার একটা আম্মুর সাথে ঘটনা। শেয়ার করছি। Okay, fine, আম্মু very খুবই good. সাপোর্ট করছে, আম্মু আমার সাথে ফ্রেন্ডের মতন মেলামেশা করছে। জি। তো যে কারণে না, মানে আমার ফ্যামিলি বলেন, আমার ফ্রেন্ড সার্কেল বলেন, আমি না খুব তাড়াতাড়ি ওইটা কাটায় আসছি। কিন্তু ভাইয়া কাটায় আসলে ওই যে আমার মাথার মধ্যে ওইটা চেপে বসছে যে আসলে ভালোবাসা কিছু নাই, ভালোবাসা যদি আমরা ধরে রাখতে চাই তাহলে এটা দরকার, নাহলে এত ভালোবেসেও আমি একটা মানুষকে কেন ধরে রাখতে পারলাম না। আচ্ছা, আমার মাথার মধ্যে ওইটা চেপে বসছে। যাই হোক, তারপরে আমার এরকম কোনো ইয়ে ছিল না, আমি পড়াশোনা শেষ করলাম আমি 2016-তে, হ্যাঁ, আমার বিবিএ শেষ হয়ে গেল। ওকে, এর মধ্যে আমি মানে জব সার্চ করতেছিলাম যে পড়াশোনা তো হয়ে যায়, আমি একটা জব সার্চ করি। ওকে, তো জব সার্চ করতে করতে সামহাও আমি একটা জবে ঢুকে পড়ি। ওকে, ওখানে আমার জব ভালোই চলতেছিল, আমার কোনো মানে অন্য কোনো প্রবলেম ছিল না, মানে রিলেশনশিপ এগুলো ধরনের কোনো প্রবলেম নেই, ফ্যামিলির সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং ভালো, আমার ফ্রেন্ডদের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং ভালো, এই যে দুষ্টামি মজা, ফ্যামিলি ফ্রেন্ড, খুবই ভালো একটা জীবন আমি পার করতেছিলাম। হঠাৎ ওই কাজের সূত্রে আমার অফিস থেকে, আমার অফিসের একটা ফেব্রিক্সের প্রবলেম হয়েছিল। আমার এমডি স্যার তখন সিঙ্গাপুরে ছিল। আচ্ছা, তো আমি যেহেতু ওখানকার মার্কেটিং ম্যানেজার হিসেবে ছিলাম, তো স্যার আমাকে বলছে যেহেতু তোমার আন্ডারের এটা কাজ, তো আমি চাই ব্যাপারটা তুমি হ্যান্ডেল করো, আর যেহেতু আমিও এখন দেশের বাইরে। তো আমি বললাম ঠিক আছে স্যার, আমি দেখি স্যার আমি কতটুকু করতে পারি, আমি ট্রাই করব আমার মতো করে। আমি তো ওই প্রথম দিনই আমার ওনার সাথে দেখা, আমি ওই একটা প্রবলেম নিয়ে আমাদের যে প্রোডাকশন ম্যানেজার ছিল ওনাকে নিয়ে আমি ওনার অফিসে যাই। আচ্ছা, আমি এখানে একটু ছোট্ট করে বলি, একটা ফ্যাব্রিক্সের ডিজাইনের ভুল হয়েছিল, মানে একটা ডিজাইন পুরাটাই উল্টা হয়ে গেছে। তো এটা তো কোনোভাবেই তো বায়ার অ্যাকসেপ্ট করবে না, কিন্তু আমার মালিকের কথা হলো এটা বায়ারকে অ্যাকসেপ্ট করাইতে হবে। আচ্ছা, কিভাবে করাবা, কোন মানে ব্রেন খাটাইলে, বুদ্ধি দিয়ে এইটা তুমি চালাইতে পারবা, কারণ এখানে আমার অনেক প্রফিট লস হয়ে যাবে। আচ্ছা, তো এইটা হচ্ছে তুমি ম্যানেজ করো, আমি মনে করি তুমি পারবা। ওকে, তো আমি ওইটা নিয়ে ওনার সাথে কথা বললাম, ফোনে কথা বলি ফার্স্ট টাইমে, অ্যাজ ইউজুয়াল স্যার অ্যাকচুয়ালি যা হবার হয়ে গেছে, একটু দেখেন স্যার কোনোভাবে ম্যানেজ করে। আমি ওনাকে চাচ্ছিলাম যে কনভিন্স করে ম্যানেজ করে উনি বায়ারকে কনভিন্স করুক, আমার জিনিসটা যেন শিপমেন্ট হয়ে যায়, নাহলে আমার কোম্পানি সত্যি একটা খুব বড় একটা লস খেয়ে যাবে। পরে উনি বললো আচ্ছা আপনি এক কাজ করেন, আর সব থেকে মজার ব্যাপার হলো উনি আমাকে যতই বুঝাইতেছিল ডিজাইনটা, আমি ঠিক তার উল্টা বুঝতেছিলাম। আচ্ছা, একটা পর্যায়ে উনি খুবই বিরক্ত, উনি আমাকে বললো তুমি ইয়া করো, আপনি ইয়া করেন, আপনাকে আর ফোনে আমি বুঝাইতে পারবো না, আপনি আপনার টিম নিয়ে আমার অফিসে চলে আসেন। আচ্ছা, আমি পরে বললাম ঠিক আছে স্যার, তাহলে আমি আজকে আর যাবো না, কালকে একদম সকালে আমি আপনার অফিসে চলে যাই। ওকে, আমি ওনার অফিসে চলে গেছি, মানে ওনার অফিসে যাই, আমি আমার টিম নিয়ে বসে আছি। তো সব এখানে একটা মজার কথা বলি, ওনার যে নাম, ওই নামে ওই অফিসে আরো 4 জন। ওকে, আমি রিসেপশনে বসে আছি, আমি তো তখন পর্যন্ত ওনাকে দেখি নাই, আমার সামন দিয়ে উনি ঘুরপাক করতেছে। আমি যে রিসেপশনে বলছি যে আমি মানে ওনার নাম বলছি যে আমি অমুক স্যারের সাথে দেখা করতে আসছি, তো ওনারা, আমি এখানে একটা ছোট্ট ভুল করি, মানে আমি ওনার পুরা নামটা বলি নাই, না বলে জাস্ট একটা নামের পার্ট বলছি, তো যে কারণে ওই নামের পার্টটাই অফিসের আরো 3-4 জন আছে। তো উনি রিসেপশন থেকে আমাকে কনফার্ম করলো, ম্যাডাম আপনি একটু বসেন, স্যার তো বাইরে গেছে, স্যার আসতে একটু লেট হবে। আমি বসে আছি, কিন্তু যে যার কাছে আমি গিয়েছিলাম সে আমার সামন দিয়ে ঘুরপাক করতেছিল, মানে উনিও আমাকে খুঁজতেছিল যে কি ব্যাপার, ওনার আসার কথা ছিল, উনি এখনো কেন আসতেছিল না। তো এরকম করে 1 ঘন্টা চলে গেছে, যাওয়ার পর উনি আমার সামনে আসছে,
আচ্ছা। এসে আমাকে জিজ্ঞাসা করছে যে আমার যদি খুব ভুল না হয় তাহলে আপনি কি সুভা? তো আমি আমি চেয়ার থেকে মানে উঠে দাঁড়ায় ওনার মুখের দিকে তাকায় আছি, এমন ভাবে তাকায় আছি মানে আমি কি বলবো। পরে আমি খুব আস্তে করে বললাম যে জি স্যার আপনি। বলছে যে আপনি তো আমার কাছেই আসছেন। আমি আর কি বলবো ভাইয়া, লজ্জায় মানে মাথা একদম নিচু করে ফেলছি। বলছে যে আপনি কি বলছেন রিসেপশনে? আমি বলছি স্যার আমি অ্যাকচুয়ালি এটা বলছি। পরে বললো আচ্ছা আমার ঠিক আছে সমস্যা নেই, এটা হইতেই পারে, এই নামে 4 জন আছে তো ওরা বুঝে নেয়। যাই হোক আমরা আমাদের ওই প্রবলেম নিয়েই কথা বলতেছিলাম। উনি খুব হেল্প করছে ওই ব্যাপারটায়। আচ্ছা। আমি বললাম যে স্যার এটা একটু দেখেন, আপনি কোনোভাবে বায়ারকে যদি এটা শিপমেন্ট করাইতে পারেন তাহলে আমাদের খুবই প্রবলেম হয়। পরে আমার টেকনিশিয়ান যে ওখানে ছিল তাদের টেকনিশিয়ান মিলে আমরা ওইখানেই আর কি বুদ্ধি পরামর্শ করতেছিলাম যে কিভাবে এই জিনিসটাকে আমরা সলভ করি। পরে উনি বললো যে দেখেন এইভাবে করতে পারেন, সেই ক্ষেত্রে হচ্ছে মানে যদি আর কি ওয়াশে যদি আমার জিনিসটা ফেসে না যায়, যদি ফেসে না যায় আমার কোনো প্রবলেম নেই, ফেসে গেলে আমার প্রবলেম, কারণ আমার ওটা আমি শিপমেন্ট করতে পারবো না, বায়ার নেবে না। আর সব থেকে বেটার হয় আপনি এখনই যান, আপনি ডিরেক্ট বাইং অফিসে চলে যান, আমি নাম্বার দিতেছি, দেখেন উনি কি করতে পারে। পরে আমি সাথেই আর এর মধ্যে উনি বললো যে আমি তাহলে আমার অফিসে ডিএমডি স্যারের সাথে কথা বলি, যেহেতু আপনি একটা মেয়ে মানুষ আসছেন। তারপরে ভাইয়া আমি সাথেই চলে গেলাম ওই বাইং অফিসে, ওনার সাথে দেখা করলাম, কিন্তু ওখানে গিয়ে খুবই একটা আশানুরূপ রেজাল্ট হইল না। খুব মানে মন খারাপ একদম আমার। আমি বাসায় চলে আসলাম। এর মধ্যে তো আমার বস কি হইলো আমি কিচ্ছু জানি না, দোষটা কার? আমি বলছি স্যার দোষটা আসলে কারোই না, আবার মানে আমাদেরই। পরে বললো তাহলে আপনি দেখেন কি করবেন। না হলে কি আর করা, হয়ে গেল, লস যদি হয়ে যায় আমার তো কিছু করার নেই, কিন্তু যতক্ষণ পারবেন চেষ্টা চালাই যান আপনার দিক থেকে। পরে আমি ওই স্যারকে আবার ফোন দিলাম যে স্যার আমার তো পারলাম না, স্যার আপনি প্লিজ দেখেন কি করেন। তখন উনি আমাকে, আর ওদের ওই মুহূর্তে কিন্তু কোনো সময়ও নেই, কারণ শিপমেন্টের অল্প কিছু দিন বাকি আছে, নতুন করে আবার ডেভেলপমেন্ট করা, স্যাম্পলিং করা, মানে আরো 15 থেকে 20 দিনের ব্যাপার, যেটা ওদের আর নাই কিন্তু সময়। পরে আমি এক পর্যায়ে বললাম যে স্যার তাহলে যদি না হয় তাহলে আর কি করার, আপনি এটা অর্ডার ক্যান্সেল করে দিয়ে আপনি অন্য কারো কাছ থেকে নিতে পারেন। তখন বললো যে না এটা কোনো তো সলিউশন না, এখন এই আমার সময় হাতে মাত্র 4-5 দিন আছে আমার শিপমেন্টের, আমি এখনো কিছুই শুরু করি নাই, আমার কাটিং এর লোকজন বসে আছে, লাইন বসে আছে, আপনি এসব কি উল্টাপাল্টা কথা বলেন। আমি বলছি তাহলে এটাই নিতে হবে, আমার কোনো উপায় নেই, আমি নতুন করে আর আপনাকে প্রোডাকশন করে দিতে পারবো না। তা আপনি যেখানেই নেন না কেন, আমার কাছ থেকে নেন, অন্য কারোর কাছ থেকে নেন, আপনাকে মিনিমাম 25 দিন সময় লাগবে। বলছে না আমার পক্ষে সম্ভব না। পরে যাই হোক ওনারা বলছে দেখি আমি কি করতে পারি। ওনারা ওনাদের অফিসে ওনার স্যার, ওনার ম্যাডাম এদের সাথে আলোচনা করলো। আমাকে পরের দিন বিকালবেলা আমাকে ফোন দিয়ে বললো যে আপনি এক কাজ করেন, আপনি ফেব্রিক্সটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন, কিন্তু এখানে আপনি আমাকে একটা মেইল দেন, আর এটা আমি আপনাকে মেইলের রিটার্ন মেইল দিচ্ছি, এবং এখানে লেখা থাকবে যেটা আপনার যে পেমেন্টটা সেটা আপনি শিপমেন্টের পর পাবেন। তার আগে আপনি কোনো পেমেন্টের জন্য ঝামেলা করবেন না, কারণ এই মালটা মানে এই প্রোডাক্টটা ফেব্রিক্সটা আপনার হচ্ছে জার্মানি যাবে, ওইখান থেকে কাস্টমার কিরকম সেল হয় সেরকম তারা ওয়াশ করবে, তারপরে তো তারা যদি চলে তাহলে আমরাও পেমেন্ট পাবো, আপনিও পাবেন। মিনিমাম 6 থেকে 7 মাস সময় লাগবে। এর আগে কোনো ফোন টোন কিন্তু দিয়ে না, আমি দিতে পারবো না। তা বলছে আচ্ছা ঠিক আছে স্যার সমস্যা নেই, আপনাদের সাথে তো আমার র্যান্ডমলি কাজ হয়, একটা পেমেন্ট আচ্ছা 6-7 মাস আটকা থাকলেও প্রবলেম নেই, কিন্তু আমার লস হইলো না। এরপরে আমি আমার মতো 3-4 মাস তার সাথে আমার কোনো যোগাযোগ নেই, টোটালি কোনো যোগাযোগ নেই, কোনো ফোন না কিছু না। হঠাৎ একদিন আমি বলি তারিখটা আমার মনে আছে, 25 তারিখ ডিসেম্বরের 25 তারিখ 2017 সাল। আমাকে ডিসেম্বরের 25 তারিখে আপনার বড়দিন আর কি, তো আমাদের যেটা নিয়ম থাকে প্রত্যেকটা ক্লায়েন্টদেরকে আমরা উইশ পাঠাই বড়দিনে। তো আমি ওই একটা টেক্সট সিলেক্ট করে সবাইকে ওইটাই ফরওয়ার্ড করে হ্যাঁ, তো ওনাকেও আমি পাঠাইছি। তারপরে না আমার কিছুক্ষণ পর উনি দেখি আমাকে রিপ্লাই দিল। রিপ্লাই দেওয়ার পর আমাদের মধ্যে কথা হচ্ছে। তখন আমার একটা ছবি ছিল হোয়াটসঅ্যাপের যে প্রোফাইল পিকচারটা,
ওই প্রথম উনি আমার দিকে, ওই ছবিটাতে উনি আমার দিকে ভালো করে তাকায়। আমাকে কিছুক্ষণ পর সে খুব মানে অদ্ভুত একটা কোশ্চেন করছে, আমার কাছে যদিও এটা অদ্ভুত লাগে, জানি না দর্শকদের কাছে কেমন লাগবে। আপনি কি ওই মেয়েটা যে মেয়েটা আমার অফিসে আসছিলেন? মানে আমি প্রশ্নটা শুনে একটু অবাক। আমি আস্তে করে রিপ্লাই দিলাম, জি স্যার আমি ওই মেয়েটা। বলছে, না রিকোয়েস্ট কি আপনি পাঠিয়েছিলেন? আমি রিকোয়েস্ট পাঠিয়ে উনি পাঠাইছে। মানে উনি মানে না, এটা ফেসবুকে না তো ভাইয়া, এটা হোয়াটসঅ্যাপের কথা বলি। হোয়াটসঅ্যাপে আমি যে মেসেজটা করছিলাম না, এরপর থেকেই উনি আমাকে রিপ্লাই, এবং আমার যে হোয়াটসঅ্যাপে ছবিটা দেওয়া ছিল সেটা উনি ফার্স্ট ওই দিনই আমাকে নোটিস করে ওই ছবিটাতেই, এবং নোটিস করার পরে আমাকে এই টেক্সটটা করে। পরে আমি ওনাকে রিপ্লাই দেয় জি। বলছেন না হতেই পারেন না। আমি বললাম যে কেন? বলছেন না হতেই পারে না, এত ডিফারেন্ট হয় একটা মানুষ কিভাবে। এই যে ওইখান থেকে এই একটা ইস্যু নিয়ে ওইখান থেকে আমাদের মানে কথা, ফেসবুকে চ্যাটিং, তখন পর্যন্ত আমরা ফোনে কথা বলিনি। তো এরকম করতে করতে মানে আমি বুঝতে পারতেছি উনি আমাকে কি জানি বলতে চায়, বাট আমি অ্যাভয়েড করে যাই। উনি কি বলতে চায় আমি অ্যাভয়েড করতে যাই। উনি আমাকে শুধু বলে যে আপনাকে আমার একটা কিছু কথা বলার আছে, এই পর্যন্ত। আমি যখনই জিজ্ঞেস করি কি, না থাক অন্য একদিন বলবো। এইভাবে আরো 2 মাস চলে গেল। আচ্ছা। যাওয়ার পর একদিন আমাকে বলল যে না আপনাকে নিয়ে আমার অনেক ডাউট আছে। আমি বলছি কেন? বলছে যে তখন পর্যন্ত কিন্তু আমাদের আর ফেস টু ফেস দেখা হয় নাই। বললো যে না। আমি বলছি কেন, আমাকে নিয়ে আপনার কি ডাউট? বলছে আপনি এই মেয়েটা হইতে পারেন না। তো আচ্ছা যদি এই মেয়েটা হন তাহলে এক কাজ করেন, আপনি আমার অফিসে চলে আসেন। আমি তখন বললাম আমি অফিসে যাব, আমার অফিসে যাওয়ার তো একটা রিজন লাগবে। বলছে কোনো সমস্যা নাই, আমি আপনাকে মানে আপনার বসকে সিসিতে রেখে আমি একটা আপনাকে মেইল পাঠাই। ওকে, তাহলে তো এটা আপনার বস দেখলেই তো আপনি তো একটা কারণ পাবেন। তো উনি তাই করলো। আমি এর মধ্যে কিন্তু আমাদের টুকটাক প্রতিদিনই কথাবার্তা হয়, রাতেও চ্যাটিং হয়। তারপরে আমি যাই পরের দিন, তো স্যার আমাকে ডেকে বলো যে এরকম তো উনি একটা মেল দিয়েছে, দেখো তো কি প্রবলেম। পরে আমি পরের দিন অফিসে গেলাম। তো যেহেতু আমি ওই দিন কোনো কাজেই যাব না, কাজের কত সালের ঘটনা এটা যখন শুরু হচ্ছে? 17 সালে, কয়েকদিন আগে। হ্যাঁ। তারপর আমি ওইখানে গেলাম ওদের অফিসে। তো ওনার সাথে আমার দেখা, ওই অফিসেই ভালোভাবে দেখা। প্রথম উনিও আমাকে ভালোভাবে মানে খেয়াল করছে, আমিও ওনাকে ভালোভাবে খেয়াল করছি। পরে উনি আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, অফিসে যেহেতু এত ডিটেলস কথা বলা যাবে না, আমরা খুব নর্মালি কথা বললাম, আপনার অফিসের বিষয়ে কথা বললাম। কিন্তু উনি আমাকে, আমি খেয়াল করতেছিলাম উনি আমাদেরকে খুব ভালোভাবে তাকাইছিল। এবং এই বিষয়টা কি আপনি খুব ইজিলি নিচ্ছেন? লাইক থাকে না একটা পছন্দ করি না, অস্বস্তি বোধ করতেছি না, কিন্তু আমার ভালো লাগতেছে না। ফার্স্ট টাইমে আমার ওই সময় আমার একটু অস্বস্তি বোধই লাগতেছিল। আচ্ছা আচ্ছা। যে পরে যাই হোক আমি আর কিছু বলি নাই, কথাটা তো শেষ করে আমি আসলাম। পরে আমাকে দেখলো যে সে আমাকে মেসেজ দিল, দিয়ে বলল যে না ঠিক আছে, আমার ডাউট মানে চলে গেছে। তারপর থেকে উনি আমাকে নানানভাবে বোঝানোর চেষ্টা করে, টেক্সট হয়, কথা হয় প্রতিদিন। এবং আমি পরের দিন থেকে দেখি উনি আমার প্রতি একটু অন্যরকম, মানে ওনার কথার সুর আমাদের ফোনের কথা থেকে মেসেজে কথা বেশি হইতো। থাকে না অনেক সময় মেসেজের ভাষাও কিন্তু ভাইয়া বোঝা যায়। রাইট। হ্যাঁ, মেসেজের ভাষাও কিন্তু বোঝা যায় সে মানে কি আসলে বলতে চাচ্ছে বা কি মিন করতে চাচ্ছে। হ্যাঁ, সে দেখি আমার প্রতি খুবই কনসার্ন, আমাকে নিয়ে সে খুবই চিন্তা করতেছে, সে টেক কেয়ার করতেছে। তো তখন তো আমার ওই অফিসে অনেক কাজের প্রেশার, আমি অনেক কাজ করতাম। দেখা যেত যে আমার মানে কাজের ফাঁকে ফাঁকে আমি তাকে টেক্সট করতেছি, সেও কাজের ফাঁকে ফাঁকে টেক্সট করতেছে, নানান ধরনের কথাবার্তা। মানে সে একটু আমার এই যে দুপুর হলে তুমি লাঞ্চ করো, এখন অনেক লাঞ্চ করবা না, কখন করবা, যাও লাঞ্চ করো, কাজ কেন করতেছো। এই যে আমার প্রতি যে তার টেক কেয়ারটা, এইটা না আমার ভাল লাগতেছিল, আমার ভাল লাগতেছিল যে সবসময় সে আমাকে টেক কেয়ার করে। তারপরে কাজের ফাঁকে দেখা যায় যে সে একটা ভিডিও কল দিল, দিয়ে বললো যে আমি ভিডিও কলে থাকি, তুমি কাজ করো। ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, তো এটা তো ডিপ টাইপের একটা রিলেশনশিপে চলে যাচ্ছে, বোঝা যাচ্ছে খুব নর্মাল টাইপের কোনো কিছু না, এখানে ফিলিংস জড়িত। তো আমার না জিনিসটা ভাল লাগতেছিল, আমি খুব এনজয় করতেছিলাম। আচ্ছা। তো এরকম হইতে আমি বাসায় মানে ওই যে আমি নর্মালি ওয়াইফাই ছাড়া দেখা যেত যে আমার তো ওইরকম কোনো আপনার ইন্টারনেটে তেমন কোনো কাজ নাই। আমি অফিস বাসায় ছাড়া এই আপনার কি বলে বাহিরে
খুব একটা ডাটা ইউজ করতাম না প্রয়োজন ছাড়া। আচ্ছা আচ্ছা। তো আমার একদিন একটা মিটিং পড়লো মহাখালীতে, আমি মহাখালী আসছি, এই যে একটা মানে আস্তে আস্তে যে আমি ইনভলভ হচ্ছি, আমি তখন পর্যন্ত সে আমাকে বুঝাইতে চেষ্টা করলো, আমি ফার্স্ট আমি কিন্তু বুঝলেও একটু চাইতেছিলাম যে একটু ডিস্টেন্স ক্রিয়েট করতে, মানে আমি চাচ্ছিলাম না যে এত তাড়াতাড়ি ইনভলভ হয়ে যাইতে। ওকে। তো আমি মহাখালী অফিসে আসছি, সে আমাকে মনে হয় নক করেছিল হোয়াটসঅ্যাপে, আমাকে পাইনি, আমার কাজ শেষ, আমাকে একবার ফোনও দিয়েছিল, আমি ধরিনি, আমি কেটে দিয়েছিলাম। ওকে। তো আমার কাজ শেষ, আমি ব্যাক করব, অফিস ব্যাক করব, আমার সাথে আমার অফিসের এক সিনিয়র আপু ছিল, তো ওনার সাথে আমার খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, মোটামুটি আমরা মানে হয় না, থাকে না কেউ কেউ ভাইয়া যে তাকে সবকিছু বলে একটু কমফোর্ট ফিল হয়, জি। তো আপুটা আমাকে ছোট বোনের মতোই আমাকে খুব ভালোবাসতো, তো সেই ক্ষেত্রে অনেক কিছুই আমি শেয়ার করতাম। তো এই ব্যাপারটাকেও আমি আপুকে খুব শেয়ার করতাম, আপু জানেন একটা ওই স্যার কিন্তু হ্যাঁ এই যে আমাকে দেখেন কি কি টেক্সট করে, আমি কিন্তু ওনাকে খুবই বলছে ভালো তো ভালো তো, স্যার তো দেখি একদম দেওয়ানা হয়ে গেছে, উনি আবার বলতেছিল। এই আমরা দুইজনেই বাসে বসে বসে গল্প করতে করতে আসতেছিলাম, হঠাৎ আমাকে ফোন দিয়েছিল, তখন আমি ফোনটা ধরি, কি ব্যাপার তুমি কোথায়? আমি তো এই তো মহাখালী আসছিলাম একটা কাজে, তোমার মোবাইলে অনেকগুলো টেক্সট করতেছি, তুমি কি পাও নাই? পরে আমি বললাম যে না, আমার তো পাওয়ার কথা না, কারণ তো মোবাইলে ডাটা নাই। কেন ডাটা নেই? পরে আমি বললাম আমি তো বাইরে খুব একটা ডাটা আমার লাগে না, আমার প্রয়োজনও মনে হয় না। পরে বললো ও আচ্ছা ঠিক আছে, সে ফোনটা কেটে দিল, আমি আর ফোনটা ব্যাক করিনি। কিছুক্ষণ পর দেখি সে আমাকে মোবাইলে ডাটা পাঠাইছে, আমি আবার ফোন দিয়েছি, মানে আমার কাছে এটা খুবই অস্বস্তি লাগতেছিল। আমি বললাম কি ব্যাপার, আপনি আমার মোবাইলে কেন ডাটা পাঠালেন, মানে রিসার্চ কেন করে দিলেন? পরে বলছে যে রিসার্চ কেন করে দিলাম সেই প্রশ্নটা পরে, আগে এখন যেটা তোমাকে করতে হবে, এখন থেকে সবসময় 24 ঘন্টা মোবাইলে ডাটা রাখবা। আচ্ছা, মানে মোবাইলের ডাটা ছাড়া তুমি বের হবা না, মানে সামহাউ হি ইজ মিসিং ইউ। হ্যাঁ। ওকে। পরে আমি কিন্তু তখনও পর্যন্ত দেখি নাই যে উনি আমাকে অনেকগুলো টেক্সট করছে, আমার ইনবক্স পুরো ফুল হয়ে গেছে, এত বড় বড় টেক্সট। তো আমাকে বললো আর তুমি এখন কথা বলবা না, তুমি কি আমার টেক্সট দেখছো? আমি বলছি না। তো বলছে তাহলে তুমি ফোন কাটো, কেটে তুমি টেক্সটগুলো দেখো। পরে দেখি যে একটার পর একটা আসতেই আছে আসতেই আছে আসতেই আছে। তো আমি কয়েকটা দেখছি, কারণ এত টেক্সট এত বড় বড় ওই মুহূর্তে আমার মানে পড়তে চাইতেছিলাম না, কারণ আমি বলেন জার্নিতে মোবাইল চালাইতে পারি না, আমার মাইগ্রেনের প্রবলেম, তো আমার মাথা খুব ব্যথা করে। তো আমি ওনাকে শুধু একটা রিপ্লাই দিলাম যে বাসায় গিয়ে আমি দেখবো, আমি আমার মতো, তা সে আমাকে মিস করতেছে, বাট তখন পর্যন্ত আমার সেই মিসিং ভাবটা আসেনি। আমি আমার মতো অফিসে গেলাম, কাজ করলাম, বাসায় আসলাম, এর মধ্যে টুকটাক তো কথাবার্তা হচ্ছেই। বাসায় আসার পর সে আমাকে আবার ফোন দিয়েছে, বাসায় ঢুকছো? হ্যাঁ। তুমি কি টেক্সটগুলো পড়ছো? তো আমি বললাম যে আমি তখন বলছি যে আমি তো মাত্র বাসায় ঢুকলাম, আমি একটু ফ্রেশ হই, তখন আমি উত্তরায় থাকি। তো বললো যে আচ্ছা ঠিক আছে, আর আমিও বাসায় যাচ্ছি। আমি আচ্ছা ঠিক আছে আপনি বাসায় যান। আমি ফ্রেশ হইলাম, হয়ে টেক্সটগুলো পড়লাম, মানে এত টেক্সট এত বড় বড়, আমার এত কিছু মনে নাই, অনেক বড় বড় তো মনে থাকে না, কিন্তু আমার লাস্টের একটা কথা খুব মানে ভালো লাগছে পড়ে, যে সে আমাকে সারাদিন খুব মিস করতেছিল। তারপরে এরকম করে করে কথা হইতে হইতে আমিও একটা পর্যায়ে ইনভলভ হয়ে গেলাম। মানে আপনি মানে জায়গা থেকে গ্রিন সিগন্যাল দিলেন। গ্রিন সিগন্যাল দিলাম। এর মধ্যে সে আমার প্রচন্ড টেক কেয়ার করতেছিল, প্রচন্ড ইয়া করতেছিল। টেক কেয়ারের মাত্রা এরকম ছিল, আমি জানি না যে এটা আসলে আমার কোন দিক দিয়ে যাচ্ছিল, ভালোর দিকে না খারাপের দিকে যাচ্ছিল, আমি জানতাম না। সে একটা পর্যায়ে আমাদের রিলেশনশিপটা একটু একটু না মোটামুটি ডিপ হয়ে গেল। তারপরে তখনই আমি জানতে পারলাম, এর মধ্যে কিন্তু আমি কোনোদিনও কোশ্চেন করি নাই। তখন সে আমাকে নিজে থেকে বলছে যে সুমাইয়া আমি একটা কথা বলবো। আমি বলছি ঠিক আছে বলেন। তো সে বলল যে তোমাকে বলা উচিত ছিল, তুমি তো কখনো জিজ্ঞাসা করো নাই আমি বিবাহিত। এটা সম্পর্ক গড়ানোর কতদিন পরে? সম্পর্ক গড়ানোর আপনার 2 মাস পর। মাত্র 2 মাসের মাথায় সে আপনাকে সে জানালো? আমাকে বলে দিয়েছিল, মানে তার মধ্যে একটা গিল্টি ফিল হচ্ছিল। আচ্ছা, তখন আপনাদের সম্পর্কটা কি খুব ডিপ পর্যায়ে চলে গেছে? তখনও যায় না? তখনও যায় নাই, কিন্তু ভালোবেসে ফেলছি আমরা। আচ্ছা, মনের দেয়া নেয়া হয়ে গেছে। মনের দেয়া নেয়া হয়ে গেছে। তখন আমি মানে ওইটা শোনার পর স্বভাবতই আমি আপসেট। ডেফিনেটলি। আমি তখন আর কোনো কথাই বলি নাই, মানে তখন না আমার মনে হচ্ছিল যে মানে এইবারও কি আমার সাথে এরকম হবে, কেন
তখন ফোনটা আমি কেটে দিয়েছি। তো কিছুক্ষণ পরে ও আমাকে মেসেজ দিছে যে আমি একে বিশ্বাসী, আমাদের আল্লাহ তাআলা এক, আমার একজন ওয়াইফ, কিন্তু সামহাউ আমি তোমাকে কেন জানি আমি ভালোবেসে ফেলছি, কিন্তু তুমি আমাকে ট্রাস্ট করতে পারো যে আমি তোমার ক্ষতি করব না। মানে যা যা হয় আর কি, একটা মানে আমাকে কনভিন্স করলো আর কি, যা যেভাবে কনভিন্স করা দরকার। পরে আমি তখন বললাম যে তাহলে এক কাজ করি, আপনি আমাকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠান। মানে আমি দেখতে চাচ্ছিলাম যে সে আদৌ ম্যারিড কিনা। তারপর ফেসবুকে রিকোয়েস্ট পাঠাইলো। ভাইয়া আমি কি বলবো, আমি মানে দেখার পর বিশ্বাস করতে পারতেছিলাম না। কেন বিশ্বাস করার মধ্যে মানে কেন বিশ্বাস করতে পারতেছিলাম না যে আমাকে কেন আগে বলেনি। আর তারপরে আমি আইডিতে কি পেলেন আপনি? ওয়াইফের সঙ্গে ছবি, বাচ্চাদের, বাচ্চা আছে? বাচ্চাও ছিল, বাচ্চার সঙ্গে ছবি, হ্যাপি ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলি, এগুলো দেখে আমার কষ্ট লাগছে, আমার খারাপ লাগছে। তো ফেসবুক তো একটা মোমেন্টাল জিনিস, ফেসবুক তো সবসময় সত্য কথা বলে না, মানুষকে পুরো জীবনটাকে তুলে ধরে। বাট এটা ঠিক আছে, বাট ওটা দেখেই আমরা জাজ করি, ডেফিনেটলি আপনার যা হচ্ছিল তাই। হ্যাঁ, পরে আমাকে বললো যে আমি জানি তুমি এখন কথা বলবা না, কিন্তু আমি না ভাইয়া, আমি চেষ্টা করছিলাম যে ওর মধ্যে কোনো লুকোচুরি ব্যাপার ছিল যে আপনাকে ডেফিনেটলি টেক্সট পাঠাচ্ছে, একদম ডেয়ারলি টেক্সট পাঠাচ্ছে, আপনি চাইলে এগুলোকে প্রুফ করে রাখতে পারেন, সেরকম কোনো লুকোচুরি ব্যাপার ছিল? ওরকম সে লুকোচুরি করতো না, সে কোনো লুকোচুরি করতো না। তো এরপরে থেকেই আমিও আর কি, সে আমাকে মানাইলো, আমিও মেনে নিলাম। মেনে নিয়ে আস্তে 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 আমাদের রিলেশনশিপটা খুব ডিপলি চলে গেল। এবং এক পর্যায়ে দেখা গেল যে সে আমার দিকেই ইনভলভ এত বেশি হচ্ছিল এবং আমাকেও করতেছিল যে আমি ওখান থেকে আর বের হইতে পারিনি। তারপরে কি করলেন? মানে আপনারা আরো এক ধাপ আগাইলেন না পিছাইলেন? তারপরে আমরা আরো এক ধাপ আগাইলাম। তারপরে এখানে একটা বিষয়টা হচ্ছে যে ওই যে রবীন্দ্রনাথ এই গানের মতো জেনে শুনে বিষ আমি করেছি, জেনে শুনে বিষ আমি করি। কারণ আমি বললাম না আপনাকে যে আমি ওখান থেকে বের হইতে পারতেছিলাম না, আমি বের হইতে পারতেছিলাম, এটা কার কাছে শেয়ার করব? মানে এমন একটা পর্যায়ে আমি কারণ শেয়ার করতে পারতেছিলাম না। এর মধ্যে ওর ফ্যামিলি থেকে জেনে গেল। কিভাবে জানলো? এই ওয়াইফ একটা টেক্সট দেখে ফেলছে, দেখে ফেলার পর বুঝে নেই তো, জানার পর কি হবে, অশান্তি। পরে আমাকে দুপুরবেলা ফোন দিয়ে বললো যে তোমার সাথে আপাতত আমার ক্লোজ সে। আমি বলছি কেন, কারণ কি? বললো যে কোনো কারণ নেই, আদৌ আমি যোগাযোগ করবো কিনা আমি জানি না। আমি ওকে ফাইন, ঠিক আছে, আমার কষ্ট হচ্ছিল কিন্তু আমার তো এখানে কিছু করার নেই, কি করতাম আমি বলছি ঠিক আছে। তারপরে সে ইমোশনালি টেক্সট পাঠাচ্ছিল, আমিও পাঠাচ্ছিলাম। পরে তার ওয়াইফ পরে আমার বিকালে সন্ধ্যার দিকে বললো আমার ওয়াইফ তোমার নাম্বার নিয়েছে, তোমাকে হয়তো ফোন দিবে, আমি কিন্তু এরকম ভাবে বলছি, তুমি ঠিক এইভাবে বললো। মানে তার দোষ সম্পূর্ণটা আমি আমার ঘাড়ে নিয়েছি। তো তার ওয়াইফ আমাকে পরের দিন ফোন দিল, দিয়ে আমাকে জিজ্ঞাসা করলো। তখন আমি বললাম যে না, এরকম আসলে তেমন কিছু না। তখন সে বললো যে না, মানে তোমাদের টেক্সট দেখে আমি বুঝতে পেরেছি যে কিছু একটা আছে, তুমি যতই কিছু বলো না কেন। তো পরে আমি বললাম যে না, এরকম কিছু না, আসলে মানে হ্যাঁ আমাদের কথাবার্তা হয়েছে, কিন্তু এখন আর হয় না, স্টপ। পরে বললো যে ঠিক আছে, আমি এটাই যেন চাই স্টপ হয়ে যাক, এটা যেন না আগায়। আমি বলছি ওকে ঠিক আছে। পরে আমি তাকে ফোন দিলাম, দিয়ে বললাম যে এরকম ওনার সাথে কথা হয়েছে, তবে উনি বলছে যে না আগায়। তো ঠিক আছে, এর মধ্যে আর 3-4 দিন আমাদের কোনো কথা হয়নি। হঠাৎ একদিন সকালবেলা আমি ওইভাবে আর কি নিজেকে প্রস্তুত করে নিচ্ছিলাম। হঠাৎ একদিন সকালবেলা আমাকে সে দেখি অন্য একটা আইডি থেকে টেক্সট পাঠাইছে, বলছে তুমি এটা অ্যাকসেপ্ট করো, আমি এটা। তারপরে অন্য একটা ফেসবুক আইডি, সে একটা ফেক আইডি খুলছে, সেখান থেকে টেক্সট পাঠাইছে, বলছে এখন থেকে কোনো মোবাইলের কন্ট্যাক্ট হবে না। মানে সেও মানে ফিল করতেছিল যে সে ওইটা একটা অভ্যাস হয়ে গেছে, এরকম আমাকে ছাড়া সে থাকতে পারতেছে না, করতে পারতেছে না। আমারও তো এখন, আমি তো তাকে ভালোবাসি, যখন আমি এই ধরনের কথা শুনবো স্বভাবতই আমি উইক হয়ে যাব। আমিও তখন আবার আমাদের এরকম ভালো সময় যাচ্ছে, যাচ্ছে। তো এরকম করে ভাইয়া আসলে কি বলবো, মানে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি গোপনেই সবকিছু মেইনটেইন করতেছিলাম গোপনেই, এবং তার মধ্যে সে হচ্ছে আমার বাসায় আসা যাওয়া করতেছিল। তখন আপনি আলাদা থাকতেন? আমি আলাদা থাকি, একটা ফ্ল্যাটে আলাদা থাকতেন? হ্যাঁ, আমি আলাদা থাকি, আমার বাসায় আসা যাওয়া। এবং আপনার বাসায় আসা যাওয়া, আপনাদের ফিউচার কি ছিল? মানে আপনার জায়গা থেকে ফিউচারটা কি ছিল? মানে ফিউচার এরকমই থাকবো আমরা, যতটুকু পারি মেইনটেইন করব। কারণ
সে একটা কথাই সবসময় বলতো যে আমার তোমাকেও লাগবে তাকেও লাগবে, আমি তাকে ছাড়তে পারবো না বিকজ তার উপর আমার একটা দায়িত্ব আছে, বাচ্চা আছে। তোমাকে ছাড়তে পারবো না, তুমি আমার ভালোবাসার জায়গা, মানে একজন আমার দায়িত্বের জায়গা, একজন আমার ভালোবাসার জায়গা। তো এরকম করে করে আমাদের রিলেশনশিপটা এত গভীরে চলে গেল যে যেখান থেকে সেও আর পারতেছিল না বের হইতে, আমিও আর পারতেছিলাম না বের হইতে। অলমোস্ট তখন মনে করেন যে প্রায় 2-2.5 বছর শেষ, 3 বছর, তখন আমি ওনাকে গিয়ে একটা প্রশ্ন করছি, আমাদের ফিউচার কি, এইভাবে কতদিন। এর মধ্যে সে আমাকে ইনসিস্ট করতেছিল, তুমি যখনই সে কোনো না কোনো ভাবে, এর মধ্যে অনেকবার সে তার ওয়াইফের কাছে ধরা খেয়ে গেছে আপনাদের বিষয় নেই, আমাদের বিষয়ে ধরা হয়েছে, এবং অনেক ইয়ে হয়েছে। আবার আমি গিয়ে তাদেরকে নানানভাবে সব দোষ আমার কাঁধে নিয়ে আমি তাদেরকে মিউচুয়ালি করে দিছি। তো পরে একটা সময় গিয়ে আমি তাকে জিজ্ঞাসা করছি যে আমাদের ফিউচার কি। তখন সে বলতেছিল যে আমার এরকম চাচ্ছিলাম আমি অস্ট্রেলিয়া, মানে সে অস্ট্রেলিয়ার যাওয়ার জন্য কাগজপত্র তৈরি করতে, দেশের বাইরে চলে যাবে, তারপর আপনার সাথে ওখানে সেটেল হবে। দেশের বাইরে চলে যাবে, মোস্ট কমন স্টোরি। দেশের বাইরে চলে যাবে। পরে তখন বলছে ঠিক আছে দেশের বাইরে চলে যাও, কোনো সমস্যা না, যদিও আমি চাই নাই সে দেশের বাইরে যাক। তো আমি বলছি ঠিক আছে তুমি দেশের বাইরে যাও। ও আমি একটু বলি, এর মধ্যে সে আমাকে যখনই তার ওয়াইফের কাছে ধরা মানে বিষয়টা চলে আসে, তখন সে আমাকে ইনসিস্ট করে তুমি বিয়ে করো বিয়ে করো। কিন্তু আমার কথা হলো আমি কেন বিয়ে করব, আমি এত দূর এসে, মানে আমি তো পারবো না আর। শুভা, আপনি আমাকে একটু বলেন আপনার প্ল্যান কি ছিল? ওর ফিউচার প্ল্যান বাদ দেন, আপনার প্ল্যান কি ছিল? আপনি ওকে বিয়ে করবেন? না, আমার ওরকম কোনো প্ল্যান ছিল না ভাই। তাহলে কি আপনি এভাবেই থাকবেন লাইফে? আমি চিন্তা করছিলাম যে দেখি না কি হয়, কি হয়, কি হয়, মানে একটা হাওয়াই মিঠাইয়ের উপরে পুরো জীবনটা ছেড়ে দাও। আমি না মানে ওখান থেকে অনেক চেষ্টা করছি আমি বের হয়ে আসতে, কিন্তু আমি না বের হয়ে আসতে পারিনি, মানে পারি নাই বের হয়ে আসতে। চেষ্টা যে করি নাই ভাইয়া তা কিন্তু না, আমি প্রচন্ড চেষ্টা করছি। চেষ্টা মানে কি আপনি আরো কার প্রতি ফলেন হওয়ার চেষ্টা না না করতেছিলেন? না, আমি কারো প্রতি না, মানে আমি নিজে থেকেই নিজেকে মনকে বোঝাচ্ছিলাম যে এটা তো হবে না, মানে এটা তো কোনো ফিউচার নাই। সে আমাকে যতই ভালোবাসুক না কেন, তার একটা ফ্যামিলি আছে, তো আমি তো একটা মেয়ে হয়ে একটা ফ্যামিলি তো আমি নষ্ট করতে পারি না। এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, আপনারা জাজমেন্টাল হবেন না। গুরুত্বপূর্ণ বিষয়টা আমি লাস্টে বলছি যে কেন এই উইকনেসটা গ্রো করলো, এবং এই উইকনেসটা গ্রো করলে এটা কতদূর পর্যন্ত যাইতে পারে। কজ একটা মানুষকে ড্রাগ দিলে সেটা কিওর করা যায়, হয়তোবা তার চেয়েও হাই ভলিউমের, যদি আমি বলি ড্রাগের চেয়েও হাই ভলিউম যদি কোনো নেশা থাকে সেটা দিলে অনেক সময় বের করে নিয়ে আসা যায়। বাট ওয়ান থিং যেটা দিলে কিওর করা খুব মুশকিল, পুরো লাইফটা নিয়ে টানা হেঁচড়া শুরু হয়ে যায়, সেটা ওনার জীবনে ঘটেছে। উনি হয়তো পরবর্তীতে এগ্রি করবে, সেটা নিয়ে কথা বলবো আমরা একেবারে শেষের দিকে এসে। এর মধ্যে তো এরকম করে করে আমাদের চলতেছে, এর মধ্যে দেখা সাক্ষাৎ মানে সবকিছুই নর্মাল। সেও পারতেছে না, আমিও পারতেছি না, আমি পারতেইছি না, সেও পারতেছে না, আমি তার দোষ দেব না। সে বলতেছে যে আমার ছাড়া সম্ভব না, কিন্তু সে তার ওয়াইফকেও ম্যানেজ করতে পারবে না, কারণ তার ওয়াইফ এটা কোনোভাবে মেনে নেবে না। আমিও তাকে কোনো ফোর্স করি নাই। লাস্ট ফেব্রুয়ারির 7 তারিখে আমাদের খুব একটা ঝগড়া হয়। তোর ওয়াইফের সঙ্গে তার কি লাভ ম্যারেজ ছিল? হ্যাঁ, লাভ ম্যারেজ ছিল। তার হচ্ছে ঝগড়া আমাদের ঝগড়া হয়, প্রচন্ড ঝগড়া হয়, এবং এর মধ্যে সে আমাকে মানে ভালোবাসার সন্দেহ বলেন যা একটা রিলেশনশিপে থাকে। তো আমাকে সামান্য একটা ব্যাপার নিয়ে, আমার মোবাইল শুধু অফ হয়ে গেছিল, এইটা ব্যাপার নিয়ে সে আমাকে এত পরিমাণ সন্দেহ করছিল যে, না সরি মোবাইল বন্ধ ছিল না, মোবাইলটা আমি ওই দিন সকাল থেকে ওর সাথে আমার একটা ব্যাপার নিয়ে ঝগড়া। আমি ওর সাথে কোনো কথা টথা না বলে অফিস থেকে বাসায় আসছি, বাসায় আসার পর আপনার আমি ফ্রেশ হয়ে বাইরে গিয়েছি, এই দোকানে গিয়েছিলাম, দোকানে গিয়েছি, যাওয়ার পর সে এর মধ্যে হচ্ছে মোবাইলে ফোন দিছে, মেসেজ দিছে। ফার্স্ট টাইমে আমাদের যেহেতু মোবাইলে ফোনে কথা হয় না, মেসেঞ্জারই কথা হয়, মেসেজ দিছে, আমি রিপ্লাই করি নাই। পরে সে ফোন দিছে, 3-4 বার ফোন দিছে, আমি তো বাসায় নেই, তা আমি হচ্ছে মানে মোবাইলটা পিক করবো কিভাবে। তো সে আমার মোবাইলে একটা অ্যাপস ইনস্টল করে রাখতো সব সময়, আমি কোথায় যাই কি করি সে ওই অ্যাপসটার মাধ্যমে কিন্তু ফ্রন্ট ক্যামেরা চাইলে মানে আমার ডিভাইসটা সে কন্ট্রোল করে। ও মানে আপনি কি করতেছেন না করতেছেন সব সময় সে আমাকে দেখে। আচ্ছা। তো সে তখন মনে হলো যে সে যদি বাসায়, তার এটা মনের সন্দেহ, সে কোথায় গেছে, বাসায় যদি থাকতো সে তো আমার ফোন ধরতো। তো সন্দেহ থেকে সে কি করলো? সন্দেহ থেকে সে ওই অ্যাপসটা ওপেন করে ওই ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখলো যে না আমি তো বাসায় নেই, লাইট অফ, মানে লাইট অফ বা হচ্ছে আমি বাসায় নেই, ও বুঝতে পারলো আমি বাসায় নেই। কিছু মানে ও ওইটা সবসময় ওপেন করে ধরে বসেছিল যে আমি কি করি। আমি তখন পর্যন্ত কিন্তু জানি না এই অ্যাপসের এই কাজ। আমি অনেস্টলি বলি, আমি ওই ঝগড়ার পরেই আমি জানতে পারছি। একটা জানি যে অ্যাপস একটা ইনস্টল আছে, কিন্তু সে কখনো বলে না যে অ্যাপস দিয়ে কি হয়। আচ্ছা, ট্র্যাক করেছে আপনাকে? ট্র্যাক করে, সবসময় ট্র্যাক করে, সবকিছুতেই ট্র্যাক করে। আমি আসলাম, বাসায় আসলাম,
আসার পর দেখি অনেকগুলা টেক্সট দেখেই তো আমি বুঝতে পারছি যে আজকে কি হবে, পরিণতি খুবই খারাপ আছে। আমি একদম আমি চুপচাপ, যে আমাকে এখন সে পকাচাকা করবে, আমাকে এগুলা শুনতে হবে, নাহলে হচ্ছে ঝগড়া, কথা বললেই ঝগড়া বাড়বে, আমি চাই নাই ঝগড়া বাড়াইতে। পরে দেখি সে আমাকে অনেকগুলা টেক্সট করলো, বললো যে আমি খুব ঠান্ডা মাথায় ডিসিশন নিলাম, আমি আর রিলেশন কন্টিনিউ করবো না। ওকে ফাইন। আমি ওকে জিজ্ঞেস করলাম যে এটা ঠান্ডা মাথায় বলছো তো? পরে যেন এটা, কারণ এর আগে বহুবার তুমি আসছো, আমি গেছি, এরকম আমাদের ঝগড়া হয়েছে। পরে বলছে না, এটা আমি একদমই ঠান্ডা মাথায়। এইটা বলার পর সে র্যান্ডমলি আমাকে গালাগালি করতেছে, টেক্সট দিতেছে, এইভাবে 3টা 3:30 পর্যন্ত সে আমাকে জ্বালাইছে। একটা পর্যায়ে গিয়ে আমার মানে এত মানে অসহ্য বোধ লাগছে যে না, আমি মানে যাই হোক, আমি এবার স্ট্রং মেন্টালি এবং হচ্ছে আমার মনের দিক থেকে আমি স্ট্রং, আমি আর এটা কন্টিনিউ করবো না, কারণ এত অসম্মান নিয়ে তো আমি থাকতে পারবো না। আমি তো একটা ভুল করছি, তার মধ্যে যদি আমাকে এরকম মেন্টালি প্রেশার করে, মানে প্রেশার দেয় সবসময়, যেটা আমাকে দিয়ে আসছিল। আমার ওর সাথে রিলেশন হওয়ার পর থেকেই আমার ফ্রেন্ড সার্কেল বলেন টোটালি তাদের সাথে আমি ডিটাচড। কারোর সাথে আমার কোনো ছেলে মানুষ বলেন, কোনো অফিস কলিগ, মানে কারোর সাথে সে কথা বললেই মানে সে এত পজিটিভ হয়ে যেত, এত মানে অ্যাগ্রেসিভ হয়ে যেত। বুঝতে পেরেছি। এটা আপনার লাস্ট কবেকার ঘটনা? এই ফেব্রুয়ারির 7 তারিখ। পরে হচ্ছে আমি ওই দিন খুবই আমি বলছি যে ঠিক আছে, তুমি বলছো, আমি আর নিতে পারতেছি না, আর সম্ভবই না। এই সামান্য একটা বিষয় নিয়ে এত সন্দেহ করা আর সম্ভব না। আমি তাকে সবকিছু থেকে ব্লক করে দিছি, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, মানে ফোন টোন সবকিছু থেকে ব্লক করে। এর আগে তো আমি প্রচুর কান্নাকাটি করতাম, আমি অসুস্থ হয়ে যাইতাম। ওইবার বললাম না, আমি মনের দিক থেকে মেন্টালিটি একদম আমি অ্যালার্ট, আমি উইক হব না, আমি আর আমি কোনো কান্নাকাটি করবো না, আমি একদম স্ট্রং হয়ে গেছি। পরে হচ্ছে আমি আমার মতো অফিস করতেছি। এর আগে যতবারই ঝগড়া হইতো আমার মানে আমি আপনাকে বুঝাইতে পারবো না যে আমার মানে কি খারাপ অবস্থা হইতো, মানে আমি অফিস করতে পারতাম না, আমি অসুস্থ হইতাম। আমি বুঝতে পারছি। হ্যাঁ, আমি হসপিটালও আপনি একদম এন্ডিং এ আসেন, কি করলেন? আচ্ছা, তারপর আমি বাদ দিয়ে দিছি, আমি সবকিছু থেকে ব্লক। একটা দিন যাইতে না যাইতেই সন্ধ্যাবেলায় সে তার বাসার দারোয়ানকে দিয়ে আমাকে ফোন দিছে, আমি কেটে দিছি। তার বাসায় যে রান্না করে বাবুর্চি, তাকে দিয়ে সে ফোন দিছে, আমি কেটে দিছি, কারণ আমি তো এই নাম্বারগুলো জানি, ব্লক করে দিছি। তখন সে বুঝতে পারতেছিল, সে ফিল করতে পারতেছিল যে আমি এবার স্ট্রং, কোনোভাবেই সে আমাকে আর ফিরাইতে পারবে না। এখানে একটা বিষয় একটু যুক্ত করি প্রিয় শ্রোতা যারা শুনছেন, এক্সেস ওয়াজ সুপার হাই, কজ উনিও ওনার বাসায় যেত, যেটা আমার একটু আগে কথা হচ্ছিল যে আমাদের যিনি গেস্ট আজকে সুভাও ওনার বাসায় যেত, এবং সেটা গোপনে। তার মানে আপনি যেহেতু বাবুর্চি এবং এর প্রসঙ্গটা যেহেতু নিয়ে আসলেন এখানে, সেই জন্য আমি বলছি ওনারা বুঝতে পারবে না যে ওনার বাড়ির বাবুর্চি এবং দারোয়ান থেকে শুরু করে সবাই এই আমাদের সুভার ব্যাপারে জানতো। আর সুভার বাসায় তো তার এক্সেস ছিলই, খুবই স্বাভাবিক, মানে ওদের এক্সেস লেভেলটা ছিল খুব এক্সট্রিম লেভেলের হাই। হ্যাঁ, তারপরে ভাইয়া সে আমাকে কোনো মতে পাচ্ছিল না, আমিও না, আমি কোনোভাবে আর যাব না। পরের দিন সে অন্য একটা নাম্বার থেকে ফোন দিছে, দিয়ে সে মানে যেটা সে কোনোদিনও করে নাই, সরিটরি বলছে, কান্নাকাটি করেছে, কান্নাকাটি করছে, কিন্তু ও কখনোই সরি এগুলো করে না। আচ্ছা ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এটার পরে কি প্যাচ আপ হলো? এটার পরে প্যাচ আপ হয়েছে। আমি করবো না এরকম করে 2 দিন চলে গেছে, 3 দিনের দিন সে আমিও তো ভালোবাসি, আমি তো পারি নাই, আমি আবার উইক হয়ে গেছি। কিন্তু সে যদি না আসতো আমার কিন্তু কোনো প্রবলেম হইতো না। সে এসে যে কান্নাকাটিটা করছে, সে ডেলিভারেটলি মানে ডেসপারেটলি আমার পায়ে ধরছে, আমার আর কিছু করার ছিল না। আই নো দ্যাট। এরপর আপনি কি করলেন? এরপর আমি প্যাচ আপ করলাম, কিন্তু আমি তখন ওকে একটা কথা বলছি যে এগুলো করা আর যাবে না, যদি টিকে থাকতে হয় এবার কিছু একটা করতে হবে, আমাকে সন্দেহ করা যাবে না, গালাগালি করা যাবে না, আমি এগুলা নিতে পারি না, আমি পারবো না। আর তখন আমি তাকে জিজ্ঞাসা করছি, তোমার ফিউচার প্ল্যান কি করবা, কি করবা তুমি? তখন সে বলল যে আমাকে সময় দাও, আমি কি কথা দিলাম, আমি অস্ট্রেলিয়া যাওয়ার আগে তোমাকে আমি বিয়ে করে রেখে যাব। বয়স কত বাচ্চাদের? 11 বছর। 2টা? না, একটা ছেলে না মেয়ে? ছেলে। ওকে। আর আমি তোমাকে দেশের বাইরে যখন যাব, আমি তোমাকে বিয়ে করে রেখে যাব, আর তারপরে আমি ওখানে যাওয়ার পর তোমাকে 1 বছর পর আমি নিয়ে যাব। আপনি এগ্রি করলেন? হ্যাঁ, আমি এগ্রি করছি ভাইয়া, আমি এগ্রি করছি, ঠিক আছে।
এইটাই তার সাথে আমার কথা যে এই কন্ডিশন হলে এখন থাকবে, না হলে আর হবে না, আর সম্ভব না আমার পক্ষে। এভাবে আমাদের ভালোই চলতেছিল, ঝগড়া টগড়া হয়নি। তো ওর সাথে আমার লাস্ট যেটা কথা হয়েছে, ও এর মধ্যে লাস্ট কথা হওয়ার ঠিক 2 দিন আগে তার ওয়াইফের সাথে ঝগড়া হয়েছে, আমাকে নিয়ে না, অন্য একটা পারপাসে ঝগড়া হয়েছে। এবং সে এত পরিমাণে একটা খুবই বাজেভাবে ঝগড়া হয়েছে যে মনে হয়েছে, তখন তাদের মনে হয়েছিল, মানে তার ফ্যামিলি থেকে মনে হয়েছিল যে সে একজন মানে সাইকো। হ্যাঁ, কারণ তার কিছু কিছু বিহেভিয়ারে আমার নিজেরই মনে হয়েছিল যে সে সাইকো। কারণ সে ভালো থাকতে থাকতে রেগে যাইতো, মানে নর্মাল একটা মানুষের মতো তার আচরণ ছিল না। সে যখন রেগে যাইতো এত এক্সট্রিম লেভেলে যাইতো, মানে যেটা আসলে কল্পনার বাহিরে। তো তার ফ্যামিলি থেকে ডিসিশন হলো যে তাকে, আমি যেটা পরে জানতে পারছি, তো তাকে আমি 13 তারিখ, মার্চের 13 তারিখ তার সাথে আমার বিকাল 5টায় লাস্ট কথা হয়েছে। এর মধ্যে সে হচ্ছে তার আমার বাসায় বলতে আমার বাসার এদিকে আসছিল, আমার বাসায় আসে নাই। ফ্যামিলি জানে আপনার এই বিষয়গুলো? না, হ্যাঁ ভাইয়া, আমার ফ্যামিলি বলতে এত কিছু জানে না, কিন্তু তার ওয়াইফ আমার বাবাকে ব্যাপারটা জানার পর থেকে আমার বাবা টোটালি আমার সাথে কথা বলা বন্ধ করে দিছে। একদমই কথা বলা বন্ধ করে দিছে। আপনার বাবার নাম্বার পেলো কিভাবে? ওর মোবাইলে ছিল। তার মানে এটা কত এক্সট্রিম পর্যন্ত গেছে? হ্যাঁ, ওর মোবাইলে ছিল। মার্চের লাস্টে যদি আপনার কথা হয়ে থাকে? মার্চের লাস্টে কথা হয়েছে, তারপরে মানে রাত 10:30 পর্যন্ত কথা হয়েছে আমাদের, নর্মাল ঝগড়া না। এরপরে ওর নাম মোবাইল টোটালি বন্ধ, সুইচ অফ। কি হয়েছে আমি কিন্তু জানি না। আমি তো পাগলের মতো খুঁজতেছিলাম, কারণ যত ঝগড়াই হোক ওকে তো আমি চিনি, কখনো মোবাইল বন্ধ রাখবে না। মানে ও আমাকে গালাগালি করবে, বাট ও আমাকে মোবাইল বন্ধ রাখবে না। কিন্তু তাহলে সেখানে কি হলো যে টোটালি মোবাইল অফ? এরকম করে রাত 3টা পর্যন্ত মোবাইল অফ ছিল। 3টার পর মোবাইল ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর আমি ফোন দিয়েছি, টেক্সট করেছি, কিন্তু কোনো রেসপন্স নেই, ফোন ধরে নেই, টেক্সটের কোনো রেসপন্স। আমি ডেলিভারিটলি ফোন দিয়ে, মানে আমি তখন কি বলবো যে মানে পাগল হয়ে গেছিলাম। ওর বাসায় আছে কিনা, ওর ওয়াইফের পাশে আছে কিনা, মানে আপনাদের মধ্যে কোনো গোপনীয়তা নাই? না, গোপনীয়তা মানে আমি জানতাম, আমি কিন্তু তার ওয়াইফ বাসায় থাকলে আমি জীবনও ফোন দেই না। আমি কিন্তু সেদিন আর কোনো মাথায় নাই না, সেদিন আমি জানতাম, এইটা জানতাম যে তার ওয়াইফ বাসায় ছিল না, এই জন্য আমি ফোন দিয়ে গেছি। কিন্তু সে আমাকে জানাইছে যে তার আব্বা আম্মা আসছে। তো আমাকে কিন্তু ওই সন্ধ্যার দিকে আমার সাথে একটু খুব খারাপ ব্যবহার করছে। তখন আমি বলছি যে আমার সাথে একদম খারাপ ব্যবহার করবে না, আমি অফিস থেকে আসছি। তখন সে আমাকে বললো, আচ্ছা সরি, আমার ভুল হয়ে গেছে, আমি জানতাম না যে আমার আব্বা আম্মা আজকে আসবে, তাদেরকে দেখে আমার মেজাজ খারাপ হয়েছে। যে মানে ওনার ওয়াইফের কথা বললো যে সে আবার কিছু বলছে নাকি। যাই হোক, মার্চের 13 তারিখে রাত 10টার পর আমাকে নর্মাল কথা হয়েছে, যে লাস্ট কথা এটাই হয়েছে যে তুমি রাতে খাবার খাইছো, আমি জাস্ট অ্যান্সার দিছি, এরপরে আর পাই নাই। 10 দিন কোনো খোঁজ ছিল না। 10 দিন পুরো আমি মনে করেন পাগলের মতো হয়ে গেছিলাম। কিন্তু মানে আমার মাথায় ওই একটা জিনিস কাজ করছিল যে মানে আমি অন্য সোর্স দিয়ে তার খোঁজার ট্রাই করছি, কিন্তু তার ফ্যামিলি মেম্বার বা তার ইয়েতে আমি কখনোই ফোন দিতে যাইনি। কারণ দিলে আমার এটা মাথায় কাজ করতেছিল যে কিছু যদি একটা গন্ডগোল হয়, আর এই মুহূর্তে যদি আমি একটু নিজেকে কন্ট্রোল না করি, তাহলে ব্যাপারটা আরো খারাপের দিকে যাবে। তো সে কারণে পরে 10 তারিখের 10 দিন পর 11 কি 12 দিনের দিন সন্ধ্যাবেলায় আমার কাছে একটা ফোন আসছে। আমি প্রথম তখনই জানতে পারি যে এক লোক আমাকে ফোন দিয়েছে, দিয়ে আমাকে বলল যে এরকম আমি অমুক জায়গা থেকে বলতেছি, আপনার নাম্বারটা আমাকে দিয়েছিল, দিয়ে আপনাকে শুধু মেসেজটা দিতে বলছে যে সে রিহ্যাবে আছে। আচ্ছা, ফার্স্ট আমি ওই দিন আর একটা ধাক্কা খাইলাম। মানে আপনি কি জানলেন রিহ্যাবে আছে? মানে কি সে ড্রাগ নিত? তখন সে আমাকে, মানে আমার না বিশ্বাস হচ্ছিল না, কোনোভাবে না, এটা কিভাবে সম্ভব? আমি তো তার মাঝে এমন কিছু দেখি নেই যে সে কিভাবে সম্ভব সে রিহ্যাবে আছে। পরে এখন তার সাথে যোগাযোগ করতে পারতেছে না। তো ওই লোকের মাধ্যমে সে আমাকে শুধু এইটুকু নিউজ দিছে যে আমি এখানে আছি, আমার ওই দিন কিছু করার ছিল না, তোমাকে ইয়ে করতে পারিনি, আমি জানি তুমি অনেক কান্নাকাটি করছো। সে আমাকে তখন ওই একটা আশ্বাস দিছে যে আমি ফিরে আসবো তোমার জন্য। হলো সে কি কনফার্ম রিহ্যাবে আছে? জি, আমি দেখে আসছি। রিহ্যাবে কি আপনি দেখে আসছেন? আমি অনেক কষ্টে, মানে অনেক কিছু মানে। তো ওনাকে আপনি কি কোশ্চেন করলেন রিহ্যাবে? আমি 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 ওইভাবে তো যেতে পারিনি ভাইয়া, কারণ ওখানে তো আপনার প্যারেন্টস ছাড়া কেউ, তখন তো মনে করেন এমনিতেই আমি শুনেছি যেটা পরে যে 1.5 মাস 1 মাস ছাড়া তার প্যারেন্টসরাও দেখা করতে পারবে না। আর ওই ওনার ওয়াইফের সঙ্গে আপনার কখনো ফেস টু ফেস কথা হয়েছে? ফেস টু ফেস কথা আমার একবার হয়েছিল।
ওই ফার্স্টের দিকে। বাসায় গিয়ে আপনি কনভিন্স করে আসছেন? না, বাসায় না, তাহলে? ওই আমার একটা রেস্টুরেন্টে দেখা হয়েছিল, এই পর্যন্তই আর কি। ওনার ওয়াইফের সাথে কথা এরপরে আমার হয়নি। আচ্ছা, কি বলেছে ওনার ওয়াইফ আপনাকে? ওনার ওয়াইফ আমাকে বলেছিল যে আমি জানতে চাই আসলে তোমাদের মধ্যে কি সম্পর্ক, বাট তখনও আমি ব্যাপারটা হাইড করে গেছি। ও বলছে না আমাদের, কারণ ওনার ওয়াইফ মানে এমনি টুকটাক মানে বুঝতে পারতেছিল, মানে মানে একদম স্পেসিফিক কোনো টেক্সট বা কোনো কিছু পায় নাই যে যেটা মানে একদম জোরালোভাবে সে ধরবে। বাট মানে doubt আমি জানি না, করতেছিল। যতটুকু আপনি বললেন এটা যদি আমি আরো ইলাবোরেটলি ঘন্টাখানিক নিয়ে আসতাম তাহলে তো স্টোরির শাখা পোশাকা অনেক কিছু বের হতো, জি। সেটা বড় কথা নয়। কিন্তু আমি যতটুকু শুনেছি তাতে আমার কাছে মনে হয়েছে শি ইজ আ ভেরি ওয়াইজ লেডি। আমি জানি না উনি কিভাবে কতটুকু রিয়াক্ট করেছেন ওনার সংসারে, বাট উনি অনেক ঠান্ডা মাথায় বিষয়টা হয়তো ডিল করার চেষ্টা করছেন। জি জি। এবং আমি অবশ্যই ওনাকে আমার এই অনুষ্ঠান থেকে রেসপেক্ট করি। এক, 2 নম্বর হচ্ছে যে আপনার এই গল্পটা আপনি কেন বললেন? আমি আগে প্রশ্নটার অ্যান্সারটা নেই, তারপর আমি আমার কথা বলে অনুষ্ঠান শেষ করবো। ভাইয়া আমি এই গল্পটা বলতে আসছি এই কারণেই যে আমি তো ভুল করেছি, আমি চাই না যে আর কেউ মানে এরকম একটা সম্পর্কে জড়াক। ভুলটা আপনার কোথায়? ভুলটা এটাই যে আমি একটা ম্যারিড পার্সনকে ভালোবেসে ফেলছি, যা আর তার থেকে বড় ভুল যে এটার কোনো ফিউচার নেই, এই সম্পর্কে কোনো ফিউচার নেই। না, কিন্তু আপনি কারোর প্রতি ফল ইন হয়েছেন, সবকিছু জেনে শুনে তো মানুষ ফল ইন হয় না। মানুষ ফল ইন, আমাদের সায়েন্স যেটা বলে মানুষ এক নজরে দেখেই প্রেমে পড়ে যায়। হ্যাঁ, মানুষ এমন হয় যে পাশ দিয়ে হেঁটে গেছে, শরীরের স্মেলেই প্রেমে পড়ে গেছে, যায়, জি। এরকম ঘটনা ঘটেছে। সেখানে আমাদের দোষের কিছু নাই। কিন্তু আপনি 2 মাস যখন ওনার সঙ্গে এরকম সম্পর্কে থাকার পরে যখন জানতে পারলেন, ও আপনাকে যখন কনফেস করলো যে হি ইজ আ ম্যারিড গাই, তখন আপনি আপনার এই ইলিউশনের জায়গা থেকে হোক, ভালোবাসার জায়গাতে হোক, আপনি ওখান থেকে বের হয়ে আসতে পারেন নাই। পারিনি, জি Right? পারিনি। আচ্ছা, এটা না পারাটাও আমি আপনার দোষের মনে করি না, হয়তো এটা সময় লাগতো, কারণ আপনি মেন্টালি উইক হয়ে গেছেন। কিন্তু দোষের জায়গাটা কোনটা জানেন? দোষের জায়গাটা হচ্ছে আপনি সেখান থেকে অ্যাডভান্স লেভেলে চলে গেছেন। মানে আপনি যদি এগ্রি করেন তাহলে আমি বলবো যে না, জি ভাইয়া। আপনি যতটুকু ছিলেন ওখানে, হ্যাঁ। তখন থেকে যদি আপনি আরেকটু সামনের দিকে না যেতেন, যেটা হয়তো আমি একদম খোলামেলাভাবে বলছি না, যেটা হাজব্যান্ড ওয়াইফ টাইপের রিলেশনশিপে চলে যাওয়া এবং ওইভাবেই লাইফ লিড করা, ওই জায়গাটায় আপনি যদি না যেতেন তাহলে ডিপেন্ডেন্সিটা একটু হলেও কম হতো। বারবার আপনার ব্রেন সিগন্যাল দিত যে মানুষটা ম্যারিড, এই মানুষটার একটা জীবন আছে, এই মানুষটার একটা বাচ্চা আছে, আমি চাইলেই সেটার ক্ষতি করতে পারি না। পারি না, জি। সো আপনি যেহেতু ওইভাবে ইনভলভ না হলে, তাহলে আপনি হয়তো ধীরে ধীরে ওখান থেকে ধীরে ধীরে স্কেপ করতে পারতেন, escape করতে পারতাম, এবং জি। সেটা খুব ওয়াইজ ডিসিশন হতো। হ্যাঁ, কিন্তু না যেটা করে আমি আপনি আরো এক ধাপ ভিতরে এক চলে ধাপ গেছেন, ভিতরে গেছি। এবং ওই একদম জেনে শুনে বিষ পান করছেন যা থাকে কপালে। হ্যাঁ, এরকম। যা থেকে কপালে। এটা ভয়ঙ্কর রকমের ভুল সিদ্ধান্ত। হ্যাঁ, তো যেটার মানে মাসুল যেটা আমাকে এখন দিতে হচ্ছে, আমি জানি না হয়তো আরো সামনে দিতে হবে, কারণ আমার সব থেকে মানে যে মাসুলটা আমি দিচ্ছি যে আমার বাবা আমার সাথে কথা বলে না। না, ডেফিনেটলি আপনার বাবা আপনার সঙ্গে কথা বলে না, সেটার যথেষ্ট লজিক আছে। আর হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে যে দেখেন, আমি তো নিজেও বাবা, প্রত্যেকটা বাবাই কিন্তু তার সন্তানকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখে। হ্যাঁ, ধাপে ধাপে অনেকবার তার সে স্বপ্ন ভেঙেছেন আপনি, জি জি ভাই। এবং অ্যাটলিস্ট আপনি ভালো আছেন সেটা আপনার বাবা দেখতে চাইবে। কিন্তু যে ধরনের সম্পর্কে আপনি জড়িয়ে গেছেন, হ্যাঁ। আমি নিশ্চিত এই ছেলেটা যদি কালকে রিহাব থেকে বের হয়ে এসে আপনার সামনে দাঁড়ায়, আপনি টালমাটাল অবস্থায় চলে যাবেন, আপনি আবার তার প্রতি ফল ইন হবেন। একটা জিনিস, এই ধরনের সম্পর্ক সাধারণত কিভাবে নষ্ট হয় আমি বলি। আমার শোনা যারা এখানে গল্প বলেছেন সেই জায়গা থেকে বা সারাউন্ডিং থেকে আমি যতটুকু জানি, ভয়ঙ্কর রকমভাবে একটা দুর্ঘটনা, সাধারণত কমন 4-5টা সিনারিও বলতেছি। 2 নাম্বার যেটা হচ্ছে সুইচিং করা, মানে একটা সম্পর্কে থাকার পরে আরেকটা সম্পর্কে মুভ করা, যেটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। আর 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে খুব খুব বড় ধরনের কষ্ট পাওয়া, অপর পক্ষ থেকে খুব বড় ধরনের কষ্ট পাওয়া, এবং এত বড় কষ্ট যে কষ্টের কোনো রেমেডি নাই। হ্যাঁ, যেমন দেখা যাবে যে হয়তো এই কারণে আপনার বাপের স্ট্রোক করে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেছে, অথবা দেখা গেল পরিবারে কোনো একটা ভয়ঙ্কর রকমের ঘটনা ঘটে গেছে, অথবা তার দ্বারা আপনার এমন একটা ক্ষতি হয়েছে যে ক্ষতিটা আপনি সারা জীবন ধরে আর কখনো পোষাতে পারবেন না। এই ধরনের ঘটনা ঘটলে সাধারণত এই রিলেশনশিপটা নষ্ট হয়। কিন্তু আমরা এই 3 ধরনের কোনো ঘটনাটাকেই সাপোর্ট করি না সুস্থভাবে বাঁচার জন্য। আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে এখান থেকে বের হয়ে আসতে হলে আপনাকে প্রতি মুহূর্তে আপনাকে হ্যামারিং করতে হবে, নিজেকে শক্ত জায়গায় দাঁড় করাতে হবে যে না, আমি যেটা করতেছি সেটা ড্রাগের চাইতেও ভয়াবহ কিছু। এবং এটা সাইকোলজি বলে, যারা সাইকিয়াট্রিস্ট তারা ভালো বলতে পারবেন। প্রেমের সম্পর্কে যেখানে বাধা থাকে সেই সম্পর্কে সেখানে ভালোবাসা আরও অনেক বেশি তীব্র হয়। মানে নর্মালি আপনি কারোর সাথে রিলেশন করেন, সেখানে যে আবেগটা থাকে, যদি সেখানে বাধা থাকে তাহলে সেই বাধা যে পরিমাণ থাকে তার চেয়ে গতিবেগ, ওইখানে ইমোশনের গতিবেগটা অনেক বেশি হয়। আপনার ক্ষেত্রে বিষয়টা সেরকমই ছিল এবং এখনও সেরকম আছে। আমি
অবশ্যই সুভা যে গল্পটা এখানে বলেছেন তার ভয়েস চেঞ্জ করা হয়েছে, তার পরিচিতি সমস্ত কিছু এখানে গোপন করা হয়েছে, কারো পরিচিতি এখানে রিভিল করা হয়নি, কিন্তু আমাদের সমাজে এরকম ঘটনা অহরহ ঘটে। আরেকটা যেটা আমি গল্পের মাঝখানে একবার বলেছিলাম যে কেন উনি ফল ইন হলেন, এটা আমাদের সবার একটা বড় প্রবলেম, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই জিনিসটা বড় প্রবলেম। সেটা হলো মেয়েরা টেক কেয়ার অনেক বেশি পছন্দ করে, রাইট। এত বেশি পছন্দ করে যে একটা মেয়েকে তাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করার জন্যে বা তাকে ইমোশনালি গ্র্যাব করার জন্যে তাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত টেক কেয়ার করলে মোটামুটি সে বুঝে যায় যে না, এই মানুষটা ছাড়া আমার দুনিয়া তার আর কেউ নাই। আর একটা বড় জিনিস হচ্ছে যেটা একটা মানুষ একটা মেয়েকে যখন আপনি ইমোশনালি গ্র্যাব করে ফেলবেন, তখন ওই মেয়েটা আপনার জন্য জীবনের সর্বোচ্চ জিনিস ত্যাগ করার জন্য প্রস্তুত থাকবে। তো এইগুলো আসলে খুব সহজ সমীকরণ। অনেকে বুঝেও এই ধরনের সম্পর্কে জড়িয়ে যান, আর অনেকে না বুঝেও জড়িয়ে যান। তো আমার মনে হয় যে আসলে যখন আমরা ম্যাচিউর মানে অ্যাডাল্ট বয়স্ক হচ্ছি, এই যে কথাগুলো বলতেছি সেটা যে আমি যে একদম নিজেও খুব প্র্যাকটিস করি তা না, বাট আমাদের সবার করা উচিত। সেটা হলো যে একটা মানুষকে জীবনে নেয়ার ক্ষেত্রে আপনাকে যোগ বিয়োগ করে তবে নেওয়া উচিত। এবং মজার বিষয় হচ্ছে দেখবেন এই ইমোশন বা এই যে ফিলিংসটা আমি বহুবার বলেছি, এটা জীবনের একটা পর্যায়ে গিয়ে থাকে না। তখন থাকে ওই মানুষটার আচরণ কেমন, ওই মানুষটার ব্যক্তিত্ব কেমন, ওই মানুষটা আপনাকে কতটুকু ব্রিদিং স্পেস দিচ্ছে বাঁচার জন্যে, এই বিষয়গুলো তখন থাকে। এবং ওই মানুষের ফ্যামিলি কেমন, আপনার ফ্যামিলি কেমন, তাদের সাথে আপনার সম্পর্কগুলো কেমন, এগুলো খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো যেটা উনি বললেন না যে এই ছেলেটা একসময় যার পার্সোনালিটিতে কখনোই এরকম ছিল না যে সে হাউমা করে কান্নাকাটি করবে, হাতে পায়ে ধরবে, এগুলো ওনার লাইফে ঘটেছে কিন্তু, এবং উনি ওনার সর্বোচ্চ উইকনেসটা দেখাই দিচ্ছে ওনাকে। তো এগুলো সবার জীবনে ঘটে এই কারণে যখন উনি বাধাটা দিয়েছেন, যখন উনি বেশি রিজিড হয়ে গেছেন, তখন উনি আর নিজের জায়গা থেকে নিতে পারেননি। আর আপনি যার গল্পটা এখানে বললেন, সেই মানুষটা এসে যদি আমার এখানে গল্পটা বলে, আমি নিশ্চিতভাবেই বলতে পারি ওইখানেও অনেক যুক্তি খুঁজে পাওয়া যাবে যে ওনার জায়গা থেকে উনি রাইট। কারণ উনিও একটা ভালোবাসার সম্পর্কে আছেন, এবং সেই সম্পর্ক থেকে উনি বিয়ে শাদী করেছেন, বাচ্চা হয়েছে, কোনো একটা নিশ্চয়ই প্রবলেম ছিল। মানুষ কখনোই হ্যাপি থাকলে এমন একটা জায়গা ক্রিয়েট করে না যেটা তার হ্যাপিনেসটাকে নষ্ট করে দেবে। আপনি অনেক মাথা নাড়তেছেন, হয়তো আমার দর্শকরা বুঝতেছে, তারা বুঝতে পারবে না। সো শি ইজ এগ্রিং উইথ মি, কজ উনি জেনে শুনে নিশ্চয়ই ওনার হ্যাপিনেসটা নষ্ট করেনি। সুতরাং সেই জায়গাটায় কি ল্যাকটা ছিল, সেই ল্যাকটা বোঝাটা খুব জরুরি। একটু বলি, আমি কিন্তু এই কোশ্চেনটা ওনাকে করেছিলাম যে আপনার মানে ওনার ফেসবুক, ওনার ওয়াইফ কথা বলে আমার যেটা মনে হয়েছে ওনার ওয়াইফের সাথে, আমি ওনার ওয়াইফকে মানে ওনার ওয়াইফ কখনো কোনোদিনও আমাকে মানে আমার সাথে যত দুইবারই কথা হয়েছে, উনি কিন্তু আমার সাথে কখনো খারাপ ব্যবহার করেনি, সুন্দরভাবেই কথা বলছে। তো আমিও কিন্তু কখনো এই কারণে আমি মানে আমাদের দুইজনের আমরা কেউ কাউকে কিন্তু অসম্মান করে কথা বলিনি, উনিও করেনি আমিও করিনি, এবং খুবই নর্মালি খুবই ভদ্রভাবে কথা হয়েছে। তো কথা বলে আমি ওনাকে মানে কোশ্চেন করছিলাম যে আমার জানা মতে খুব ভালো একটা আমি ওনার ওয়াইফের কথা বলতেছি, সে একজন অনেক বড়, মানে হোয়াট ওয়াজ ল্যাকটা কি ছিল? হ্যাঁ, উনি অ্যানসার কি দিয়েছে? ফ্যামিলি ভালো। হ্যাঁ, তার আমি বুঝতে পেরেছি অ্যানসারটা কি দিয়েছে। সে অ্যানসার দিছে যে ঠিক আছে, মানে আমি বলি যে আমি বলছি যে সে মানে তুমি যেরকম পারফেক্ট চাও, তোমার ওয়াইফ কিন্তু এরকম পারফেক্ট, যেমন তুমি সবসময় আমাকে ব্লেম দিতে আমি পারফেক্ট না, আমি পারফেক্ট না। অ্যানসারটা কি? জাস্ট অ্যানসারটা বল। সে তখন অ্যানসারটা দিছে যে কিছু তো একটা অপূর্ণতা আছে, সেই অপূর্ণতাটা কি সে কিন্তু আমাকে কখনো বলেনি। ওকে, আমরা সে অপূর্ণতা নাইবা খুঁজলাম পরোক্ষভাবে, তবে এটা ঠিক, জীবনটা সবসময় অপূর্ণ, জীবনটা যে কোনো জায়গাতেই ডিস্যাটিসফাইড। কিন্তু এখানে কথা হচ্ছে যে অন্তত কিছু কিছু মানুষের ক্ষেত্রে এথিক্যাল জায়গায় কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। যখন সন্তান হয়ে গেছে, আপনি সে সংসারে সুখী নাই হতে পারেন, কিন্তু সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। দ্যাট ইজ ওয়াই ফ্যামিলি, রাইট? কারণ এই ইমোশন বলেন, এই প্রেম বলেন, এই ভালো লাগা বলেন, জীবনের একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত থাকে, কিন্তু বন্ডেজ, দায়িত্ববোধ, কিছু জিনিস ভালো লাগার বাইরে গিয়ে ক্রিয়েট করতে হয়। পিতৃত্ব বলেন, মাতৃত্ব বলেন, বিষয়গুলো তো আসলে তাই। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে অস্ট্রেলিয়া যাওয়ার ডিসিশনটা থেকে আপনার সরে আসা উচিত। যদি সে রিহ্যাব থেকে ব্যাক করে, আমি আপনাকে বলবো ডেফিনেটলি দ্যাট উইল নট বি ওয়াইজ ডিসিশন। কারণ আপনি একটা খুব সহজ একটা উদাহরণ দিয়ে আমি অনুষ্ঠানটা শেষ করতে চাই। আপনি জাস্ট তার ওয়াইফের জায়গাটা চিন্তা করেন। অস্ট্রেলিয়া যাওয়ার পরে যদি সে আরেকজনের প্রতি ফল ইন হয় এভাবে, আপনার ফিউচারটা কি হবে? সো আপনি একজন ওয়ার্কিং লেডি, রাইট? আপনি পয়সা রোজগার করেন, আপনি নিজের ডিসিশন নিজে নিতে পারেন। সেই জায়গা থেকে আপনার জন্য খুব কঠিন কিছু হবে না তার কাছ থেকে বের হয়ে আসার জন্য, বিকজ ইউ ক্যান চুজ ইউর লাইফ। আপনাকে কেউ জবরদস্তি করে অন্য একটা জায়গায় দিয়ে দেবে না, আপনি হয়তো স্পেস নিতে পারবেন। কিন্তু একইভাবে সত্য, এই ফ্রিডমটাও আপনাকে ভুল করতে বাধ্য করতে পারে। কারণ যেহেতু আপনি কারোর উপর ডিপেন্ডেন্ট না,
আপনার ফ্যামিলির উপর ডিপেন্ডেন্ট না, আপনি ইচ্ছে করলে চাইলেই আপনি ওকে বিয়ে করে ফেলতে পারবেন যদি ও রাজি থাকে, আপনি রাজি থাকেন। সো এই জায়গাটা থেকে এইরকম ভুল না করাটাও একটা ওয়াইজ ডিসিশন হবে। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকে উনি অকপটে স্বীকার করেছেন রেডিও পার্সপেক্টিভ থেকে যতটুকু পরিমাণ সম্ভব পরিচয় গোপন করে আমরা গল্পটা তুলে ধরেছি। এই গল্পের সেকেন্ড পার্টটা এটা আরও ভয়াবহ, যেটা ওনার জীবনে আসেনি, সেটা অনেকের জীবনেই হয়েছে আমি নিশ্চিতভাবেই বলতে পারি, কারণ এটা এই গল্পটা কারো কারো জীবনে ফার্স্ট পার্ট যারা আজকে এই গল্পটা শুনলেন। সেকেন্ড পার্টটা নিশ্চিতভাবেই এরকম যে সে হয়তো বিয়ে করবে এবং বিয়ে করার পরে তার যে জীবনটা হবে সেটা হবে বিষময় জীবন। আমরা সেই সেকেন্ড পার্টটা দেখতে চাই না কারো কারো জীবনে। যারা ঘটে গেছে তারাই বুঝবেন যে আমাদের সুভা আসলে কত বড় প্রবলেমের মধ্যে আছেন। সো সম্পর্ক যে জায়গাটাই থাকুক না কেন, যদি কখনো ভুল আবিষ্কার করেন আপনি যে না এই সম্পর্কটা ভুল, তাহলে আপনি সেখানে পজ দেবেন। প্রথম কাজ হচ্ছে পজ দেওয়া, যে না স্টপ, আমি ব্রেক করতেছি না, বাট স্টপ, এইখান থেকে আমি সামনের দিকে আর আগাবো না, এখান থেকে আর একটা পাও আমি সামনের দিকে আগাবো না, আমি ব্রেক করতেছি না, বাট নতুন কোনো কিছু যোগ করব না। তারপরে আপনি প্রতি মুহূর্তেই চেষ্টা করেন যতটুকু আমি ক্লাইম্ব করেছি, যতটুকু আমি উচ্চতায় উঠেছি, এতটুকু আমি নামবো কীভাবে। আপনি রশিটা ছেড়ে দিয়েন না, যদি একটা আমি পর্বতের সাথে তুলনা করি, পাহাড়ের সাথে তুলনা করি, আপনি রশিটা ছেড়ে দিন না, কারণ নিচে পরে আপনি ভেঙে যাবেন। বাট আপনি চেষ্টা করেন প্রতিদিনই একটু একটু করে নামার জন্য, ওখান থেকে ফিরে আসার জন্য, একটু একটু করে ট্রাই করার জন্য, তাহলে হয়তো আপনি বাঁচতে পারবেন, সহজ বাংলায় যদি বলি। সো থ্যাংক ইউ সো মাচ। আজকে যারা শুনলেন, আগামী বুধবার আবারও রাত 11টায় আমি RJK প্রিয়া ফিরে আসবো নতুন কোনো গল্পে, নতুন কোনো শিক্ষায়। সে পর্যন্ত ভালো থাকুন। আজকের মতো শুভরাত্রি।